বিসমিল্লাহির রহিম। 7 মে 2025 আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর সপ্তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির সপ্তম ক্লাস। তো আজকে আমরা যেটা আলোচনা করব, আমাদের সাজেশনের 14 নম্বর প্রশ্নটা দেখেন, এবং এই 14 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আহ একটু যদি দেখেন যে রায়ের পূর্বে ক্রোক অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট বলতে কি বুঝেন, কোন কোন ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা যায়, আর রায়ের পূর্বে ক্রোক অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট এবং রায়ের পূর্বে আটক অ্যারেস্ট বিফোর জাজমেন্টের মধ্যে পার্থক্য কি আলোচনা করুন। তো এখানে দুইটা জিনিস আমাদের জানতে হবে, একটা হলো রায়ের পূর্বে ক্রোক আর একটা হলো রায়ের পূর্বে আটক। তো সবাই মনোযোগ দেন, কথা শুনেন, আগে শীট না ধরলেও সমস্যা নাই, আগে কথা শুনেন। যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে সাধারণত ক্রোক করা যায় একটা মামলা যখন নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে যখন বাদী ডিক্রি পায়, তখন ডিক্রির ফল ভোগ করার জন্য বাদী জারি মামলা করে। জারি মামলা করলে জারি মামলার ক্ষেত্রে আদালত দায়িকের সম্পত্তি ক্রোক বিক্রয় করে দায়িক ডিক্রিদারকে ডিক্রিদার যা পাওনা আছে এটা বোঝায় দেয়। উদাহরণস্বরূপ যদি বলি যে তানবীর 5 লক্ষ টাকা আদায়ের জন্য যদি আরিফ সাহেবের বিরুদ্ধে অর্থের মামলা করে এবং তানবীর যদি ওই মামলায় ডিক্রি পায়, তাহলে তানবীর হলো ডিক্রিদার আর আরিফ সাহেব হচ্ছে দায়ী। তো এখন দেওয়ানি মামলায় ডিক্রি পাওয়ার সাথে সাথেই ডিক্রির ফল ভোগ করা যায় না, বরং ওই 5 লাখ টাকার ডিক্রি ফল ভোগ করার জন্য তানবীরকে এক্সিকিউশন কেস করা লাগে, জারি মামলা করা লাগে, ডিক্রি পাওয়ার 3 বছরের মধ্যে বা কিছু ক্ষেত্রে 6 বছরের মধ্যে। যখন জারি মামলা করবে, জারি মামলা করার পর জারিকারক আদালত দেখবে যে আরিফ সাহেবের কোনো নগদ টাকা পয়সা আছে কিনা। যদি নগদ টাকা পয়সা থাকে তাহলে আদায় করে তানভীরে দিয়ে দিবে, আর যদি নগদ টাকা পয়সা না থাকে, দেখা গেল তার স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, তাহলে সেই স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করবে আদালত। দায়িকের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে সেগুলো বিক্রি করে তানভীরে 5 লক্ষ টাকা বোঝাই দিবে। তো এই যে যে ক্রোকটা আছে, এই ক্রোকটা আছে রায়ের রায়ের পরে মানে হলো জারি মামলায়, যখন একটা মামলা এক পক্ষ জিতে গেছে আর এক পক্ষ কি হেরে গেছে, তখন ফলাফল নিষ্পত্তি হয়ে গেছে। এখন আমরা যে বিষয়টা এখন পড়বো, এখানে বলছে রায়ের পূর্বে ক্রোক, মানে এখনো রায় ঘোষণা হয় নাই, মানে কেউ জেতেও নাই কেউ হারেও নাই। অর্থাৎ তার আগে দুইটা জিনিস খেয়াল করবেন, ক্রোক করে সম্পত্তি, আটক করে ব্যক্তি, গ্রেফতার করা যায়, কখনো ক্রোক কোনো ব্যক্তিকে করা যায় না। ক্রোক করে কি বলেন, সম্পত্তি, আর অ্যারেস্ট করে কাকে, ব্যক্তিকে অ্যারেস্ট করে ব্যক্তিকে। তা রায়ের পরে ক্রোক কেন করে, বা কিছু কিছু ক্ষেত্রে রায়ের পরে আটকও করা হয়, গ্রেফতারও করা হয়, এটা হলো যখন একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে, একজন ডিগ্রি পাইছে আর একজন দায়ী। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেওয়ানি মামলায় আহ মামলা চলাকালীন সময়ে বাদী যদি আশঙ্কা করে যে বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায়, যে তানবীর আশঙ্কা করতেছে যে তানবীর 5 লাখ টাকা পাবে, এই অর্থ আদায়ের মামলা করছে, এখন তানবীর মামলা চলাকালীন সময় আশঙ্কা করতেছে আরিফ সাহেব ধূর্ত লোক, যে কোনো সময় ওনার যে 1 কাঠা সম্পত্তি আছে এটা আরেকজনের কাছে হস্তান্তর করে দিতে পারে, যাতে তানবীর মামলা জিতলেও সে কোনো ফল ভোগ করতে না পারে। তাহলে এরকম আশঙ্কায় কখনো কখনো বাদী আবেদন করে বিবাদী সম্পত্তি ক্রোকের জন্য রায়ের পূর্বে, অথবা কখনো কখনো বাদী আবেদন করে বিবাদীকে আটক বা গ্রেফতার করার জন্য। এই আটক বা গ্রেফতার গুলো করা হয় মামলা চলাকালীন সময়, অর্থাৎ কেউ ডিক্রি এখনো হয়নি, রায় ঘোষণা এখনো হয়নি। তাহলে কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে আবেদন করতে হয় রায়ের পূর্বে আটকের, আর কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে আবেদন করতে হয় রায়ের পূর্বে সম্পত্তি কি বলেন, ক্রোকের। এখন এইটা পরে পরে এই জায়গা যা আছে এটা আমরা পরে পড়ি, আগে আমি যা বোঝাই এই কথাগুলো শুনেন। প্রথমে আমরা মনে রাখবো যে রায়ের পূর্বে আটক বা রায়ের পূর্বে গ্রেফতার এটা করে কখন। রায়ের পূর্বে গ্রেফতার আছে দেওয়ানি কার্যবিধির 38 আদেশের 1 থেকে 4 বিধি। কত বিধি বলেন, 1 থেকে 4 বিধি। রায়ের পূর্বে গ্রেফতারের আবেদন করে বাদী, আর রায়ের পূর্বে গ্রেফতার করা হয় কাকে, বিবাদীকে।
বুঝছেন? আচ্ছা, এখন রায়ের পূর্বে গ্রেফতারের বা আটকের আবেদন বাদী শুধুমাত্র করতে পারে অর্থের মামলায়। কি মামলা বলেন? অর্থ আদায়ের মামলা। অর্থ আদায়ের মামলা ব্যতীত আর কোনো ক্ষেত্রে অ্যারেস্ট বিফোর জাজমেন্টের আবেদন করা যায় না। দেওয়ানি মামলা তো বহু প্রকৃতির আছে, কিন্তু রায়ের পূর্বে আটকের আবেদন বাদী করতে পারে শুধুমাত্র কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। অর্থের মামলা যখন চলমান আছে, বাদী আশঙ্কা করতেছে যে বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় সে পালাইয়া চলে গেছে। পালাইয়া কি চলে গেছে, অথবা পালানোর উদ্যোগ নিছে, অথবা তার যে এক কাঠা সম্পত্তি ছিল ওটা হস্তান্তর করে ফেলছে। হস্তান্তর উদ্যোগ না, হস্তান্তর কি করে ফেলছে। অর্থাৎ তানভীর যদি টের পায়, তানভীর যদি বুঝতে পারে যে আরিফ সাহেব মামলায় হেরে যাওয়ার জন্য আশঙ্কায় আরিফ সাহেবের এক কাঠা জমি আছে, এক কাঠা জমি অলরেডি বিক্রি করে ফেলছে বা কাউরে দান করে দিছে, মানে হস্তান্তর করে ফেলছে, অথবা তার কোনো সয় সম্পত্তি থাক বা না থাক নিজে পালাইয়া চলে গেছে, অথবা পালানোর কি নিছে উদ্যোগ নিছে। এই পরিস্থিতিতে বাদীকে আদালতের কাছে যে আবেদনটা করতে হবে এটাকে বলে রায়ের পূর্বে আটক বা রায়ের পূর্বে গ্রেফতার। তাহলে আমার কিছু কিছু জিনিস মনে রাখেন। রায়ের পূর্বে গ্রেফতারের আবেদন করে কে? বাদী। কাকে গ্রেফতারের আবেদন করে? বিবাদীকে। কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। যখন বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার যে সয় সম্পত্তি আছে কি করছে? বিক্রি করে ফেলছে বললে ভুল হয়, আরো একটু স্পেসিফিক বলা যায় হস্তান্তর করে ফেলছে। হস্তান্তরের একটা মাধ্যম হলো বিক্রি, মানে সে দানও তো করতে পারে, করতে পারে না? তাহলে হস্তান্তর করে ফেলেছে। আর অথবা নিজে কি পলায়ন করেছে বা পলায়নের কি উদ্যোগ নিতে। এই পরিস্থিতিতে বাদী আবেদন করবে রায়ের পূর্বে কিসের বলেন? গ্রেফতার। এবং এই আবেদনটা করতে হয় 38 আদেশের 4 বিধি। কত বিধি? 4 বিধি। আগে একটু শুনেন, তারপর আমরা বোর সাথে মিলাইলে ইজি হয়ে যাবে। আমি বাদী দরখাস্ত, বাদী তানভীর যে দরখাস্তটা করবে এই দরখাস্তটা করতে হয় 38 আদেশের 4 বিধি। আমি আবারও বলে দিই, রায়ের পূর্বে গ্রেফতার করতে হলে মামলা কি হইতে হবে? অর্থের মামলা। অর্থের মামলা ছাড়া আর যে কোনো দেওয়ানি মামলা হলে কিন্তু আপনি রায়ের পূর্বে আটকের আবেদন করা যাবে। বুঝেছেন? আচ্ছা, এখন বাদী তো দরখাস্ত করবে 38 আদেশের 4-এ, কিন্তু 38 আদেশের 4-এ দরখাস্ত করলে আদালত প্রথমে বিবাদীকে কারণ দর্শানো নোটিশ দিবে 38 আদেশের 1-এ, যে কেন আপনাকে গ্রেফতার করা হবে না। এই নোটিশটা দিবে কততে? 38 আদেশের 1-এ। নোটিশে সে যদি কারণ দর্শাইতে ব্যর্থ হয় তাহলে তাকে জামানত দিতে বলবে 38 আদেশের 2-এ। বুঝছেন? তাহলে যদি সে জামানত দিতে ব্যর্থ হয় তখন তাকে আটক করবে 38 আদেশের 4-এ। বুঝছেন? আর দুইটা জিনিস বুঝেন, যে আমি তো বাদী হিসেবে আবেদন করবো 38 আদেশের কততে? 4-এ। তাহলে আমি আবেদন করার সাথে সাথেই কিন্তু বিবাদীকে আটক করবে না, প্রথম বিবাদীকে কারণ দর্শানো নোটিশ দিবে 38 আদেশের কত? 1। তারপরে কারণ দর্শানোর নোটিশের যদি ব্যর্থ হয় তাহলে কি করবে? জামানত দিতে বলবে 38 আদেশের কত? 2। জামানত দিতেও যদি ব্যর্থ হয় তাহলে তারে কি করবে? গ্রেফতার করবে কততে? 38 আদেশের 4-এ। বুঝছেন? এখন কথা আছে, ধরেন সে জামানত দিছে, তাহলে জামানত দিলে তো তারা তারে আর গ্রেফতার করবে না। কিন্তু আদালত যদি কখনো তাকে বলে যে তুমি নতুন করে জামানত দাও, এই নতুন জামানতের নির্দেশ দেয় 38 আদেশের 3-এ। তো নতুন জামানত যদি দিতে সে ব্যর্থ হয়, অর্থাৎ 38 আদেশের 3-এর আদেশ যদি সে পালনে ব্যর্থ হয়, তখনও তাকে গ্রেফতার করবে 38 আদেশের কততে? 4। আবার বলি শুনেন, রায়ের পূর্বে আটকের আবেদন কে করে? বাদী। 38 আদেশের কত বিধিতে? 4 বিধিতে। কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। যখন বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় পলায়ন করেছে বা পলায়নের উদ্যোগ নিয়েছে, অথবা তার সয় সম্পত্তি হস্তান্তর করে ফেলছে, ঠিক আছে, বাদে আবেদন করবে 38 আদেশের কততে? 4-এ। তারে আদালত কারণ দর্শানোর নোটিশ বিবাদীকে দেবে কততে? 1-এ। কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত দিতে বলবে কততে? 2-এ। জামানত দিতে ব্যর্থ হইলে তারা কি করবে? আটক করবে 38 আদেশের কততে? বুঝছেন? জামানত দিছে তাহলে আটক তো আর করলো না, তখন নতুন করে জামানত যদি দিতে বলে কখনো এবং সেটা যদি ব্যর্থ হয়, এই নতুন জামানতের নির্দেশ দেয় 38 আদেশের কততে? 3-এ। এটার ব্যর্থতার কারণেও কি হয়? আটক করবে কততে? 38 আদেশের 4। এবং
এই 38 4-এ একটা কথা বলেছে যে যদি জামানতের পরিমাণ বা ওই মামলার মূল্যমান, সরি এটা ধরেন যে মামলার মূল্যমান যদি 50 টাকা পর্যন্ত হয়, তাহলে তারা আটক রাখতে পারে 6 সপ্তাহ। 6 সপ্তাহ। আর 50 টাকার বেশি হলে 6 মাস। 50 টাকার বেশি হলে, বুঝেন কিনা? এখন আমরা তো পড়বো, তার আগে একটু আপনাদের ধারণা দিচ্ছি। ধরেন আপনার একটা ফ্যাক্ট দিল, পরীক্ষায় একটা ফ্যাক্ট আসছে, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, এখান থেকে মুস্তাবিদাও আসতে পারে, আশা করি যা আসুক পারবেন। যে এইভাবে দিবে যে তানভীর একটি অর্থ আদায়ের মামলা করেছে, অর্থ আদায়ের মামলা চলাকালীন সময় বিবাদী বাদীকে ঠকানোর উদ্দেশ্যে বা বাদী যাতে ডিক্রির ফল ভোগ করতে না পারে, বিবাদী তার একখানা যে জমি আছে সেটা হস্তান্তর করে ফেলছে। তাহলে এই মুহূর্তে বাদী হিসেবে বাদীর প্রতিকার কি? প্রতিকার কি, বা বললো বাদীর পক্ষে একটি মুসাবিদা করুন, প্রতিকার চেয়ে একটা মুসাবিদা করুন। তাহলে প্রতিকার আমি আলোচনা করব এই টোটাল বিষয়টা, যেহেতু অর্থ আদায়ের মামলা, তাহলে আমি আলোচনা করব যেহেতু সে বিক্রি করে ফেলছে বিবাদী, তাহলে আমার আবেদন করতে হবে কিসের? রায়ের পূর্বে আটকের। এগুলো আলোচনা করবেন। আর মুসাবিদার কথা যদি বলি, মুসাবিদা লেখা তো এখন আশা করি একটু আপনাদের হাত আসছে, এভাবে যে মোকাম সহকারী জজ আদালত গোপালগঞ্জ, দেওয়ানি মকদ্দমা নং এত অবলিক এত। আচ্ছা, তারপরে তানভীর ডট 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 বাদী দরখাস্তকারী বনাম আরিফ ডট ডট বিবাদী প্রতিপক্ষ। তারপরে বিষয় দেওয়ানি কার্যবিধির 38 বিধি অনুসারে বিবাদীকে রায়ের পূর্বে আটকের আবেদন। তারপরে বিনীত বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে 1 নাম্বার, বাদী অমুক তারিখে মামলা দায়ের করে, অর্থ আদায়ের মামলা, আজকে অমুক দিন আছে তারিখের জন্য অমুক পদক্ষেপ নেওয়ার জন্য, এবং বাদী নিশ্চিত হয়েছে যে বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার একমাত্র যে সয় সম্পত্তি আছে এটা বিক্রির কি উদ্যোগ নিছে, তফসিল মণ্ডিত সম্পত্তি, তফসিল দিয়ে দিব আমি যে অমুক উদ্যোগ নিছে। সো এই মুহূর্তে যদি বিবাদীর কে রায়ের পূর্বে আটক করা না হয়, তাহলে বাদীর কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাই ন্যায় বিচারের জন্য বিবাদীকে রায়ের পূর্বে আটক করা একান্ত প্রয়োজন, এবং আদালতের এরূপ আদেশের জন্য বাদী পক্ষ চিরকৃতজ্ঞ থাকিবে। তারপর তফসিল দিয়ে দিলেন, তারপরে কি হলফনামা দিয়ে দিলেন। তফসিল দিতে চাইলে দিবেন, যদি স্থাবর সম্পত্তি হস্তান্তরের কথা বলে থাকেন তাইলে দিবেন কি তফসিল। আর যদি বলেন যে না তার R15 বিক্রি করে ফেলছে, তাহলে আর তফসিলের দেওয়ার দরকার নাই, তাহলে বিস্তারিত ওই ওই শুধু হলফনামা দিলেই হবে। তাহলে আশা করি যে রায়ের পূর্বে আটক রিলেটেড কোনো প্রশ্ন আসলে বা সমস্যামূলক প্রশ্ন আসলে যেভাবে উত্তর করবেন, বা মুসাবিদা আসলে কিভাবে উত্তর করবেন, একটা ধারণা পেলেন। আচ্ছা, তো ধন্যবাদ। একজন লিখছে এটা কি মিস কেস হবে, আপনারা মিস কেস জ্বরে আক্রান্ত, মানে কোনটা মিস কেস আর কোনটা মিস্টার কেস, এটা বুঝতে পারতেছেন না। তো ভাই, মিস কেসের থিওরি সুজা শুনেন: 9-এর 4, 9-এর 9, 9-এর 13, এই করা আরো মিস কেস। আর 22 আর 24, আর আর কোনোটা মিস কেস না। আর যদি কোনো কিছু মিস কেস বাদে সামনে বলবো। 9-এর 4, 9-এর 9, 9-এর 13, আর 22-24 এইগুলাই মিস কেস। আর সামনে দুই একটা যদি বাদে বলবো, এগুলা ছাড়া আর কোনোটা মিস কেস না। আচ্ছা, একজন লিখছে প্রবলেম আসলে সব লিখতে হবে, আপনি একটু ধৈর্য ধরে থাকেন, সব আলোচনা করবো। এই জায়গায় অনেক প্রবলেমেটিক প্রশ্ন আছে, আমি জাস্ট আপনাদের পড়ানোর আগে একটা হালকা ধারণা দিচ্ছি, ধৈর্য ধরে ক্লাস করেন। আচ্ছা, এই কথা বলেন না। এখন আমরা একটু রায়ের পূর্বে আটক এটা একটু পড়ি, দেখেন। রায়ের পূর্বে ক্রোক এবং রায়ের পূর্বে আটক, দেওয়ানি কার্যবিধি 1908-এর 38 আদেশে রায়ের পূর্বে ক্রোক এবং রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি রায়ের পূর্বে আটক বা অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। দেওয়ানি কার্যবিধি 1908-এর 38 আদেশের 1 থেকে 4 বিধি পর্যন্ত রায়ের পূর্বে আটক সংক্রান্ত বিধানাবলী আলোচনা করা হয়েছে। 38 আদেশের কত থেকে কত? 1 থেকে 4। শুধুমাত্র এটা বললেন অর্থের মকদ্দমায়, কি মামলায়? অর্থের মকদ্দমায় বাদী রায়ের পূর্বে আটক বা গ্রেফতারের আবেদন করতে পারেন। আদালত রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতারের আদেশ দিতে পারে যদি বিবাদী অর্থের মকদ্দমায় বাদীকে, আন্ডারলাইন করবেন, বিলম্বিত করার উদ্দেশ্যে বা তার বিরুদ্ধে জারি হতে পারে এমন কোন ডিক্রি ব্যাহত বা বিলম্বিত করার জন্য, আন্ডারলাইন করবেন, বিবাদী আত্মগোপন করেছে,
বা বিবাদী আদালতের সীমানা ত্যাগ করেছে। আত্মগোপন করেছে মানে কি, অলরেডি চলে গেছে, বা বিবাদী আত্মগোপন বা বিবাদী আদালতের সীমানা ত্যাগ করার বলতেন উদ্যোগ নিয়েছে। তা আরিফ সাহেব হয় একেবারে চলে গেছে, আর না হলে কেবল ত্যাগ করার কি উদ্যোগ নিছে। বিবাদী তার কোনো সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ হস্তান্তর করেছে বা আদালতের সীমানায় হতে অপসারণ করেছে। বুঝতে পারছেন? তাহলে হয় সে নিজে পলায় চলে গেছে, পালানোর উদ্যোগ নিছে, আর না হলে তার যে সহায় সম্পত্তি আছে এটি কি করছে, অপসারণ করে ফেলেছে। আচ্ছা, এখন একটা উদাহরণ পড়ি, দেখেন উদাহরণ। ক ক্ষয়ের বিরুদ্ধে 5 লক্ষ টাকা অর্থ আদায়ের মামলা দায়ের করেছে। খ ককে উক্ত টাকা না দেওয়ার উদ্দেশ্যে তার মানে ক্ষয়ের একমাত্র 3 কাঠা জমি বিক্রয় করে দিয়েছে, দেখেন দিয়েছে, উদ্যোগ নাই রাই, সম্পত্তি কি বিক্রি করে দিয়েছে। এক্ষেত্রে বাদী ক বিবাদী ক্ষয়ের বিরুদ্ধে আদালতের রায়ের পূর্বে বিবাদীকে আটক বা গ্রেফতারের আবেদন করতে পারে নাকি? যেহেতু অর্থের মামলা এবং যেহেতু অলরেডি বিক্রি করে ফেলেছে, তাহলে আবেদনটা হবে রায়ের পূর্বে আটক বা রায়ের পূর্বে গ্রেফতার। তো এখন আমরা একটু চলে আসি উপরোক্ত ক্ষেত্রে। আদালত দেখেন, আদালত 38 আদেশের 1 বিধির অধীন বিবাদীকে কেন আটক করা হবে না এই মর্মে আন্ডারলাইন করবেন, কারণ দর্শানোর নোটিশ দিবে, শো কজ নোটিশ দিবে 38 আদেশের কততে, একে। 38 আদেশের 2 বিধির অধীন আদালত বিবাদীকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন যদি, জামানত আন্ডারলাইন করেন, যদি 38 আদেশের 1 বিধির অধীন কারণ দর্শাতে ব্যর্থ হয় বা আদালতের সন্তুষ্টি অর্জন। তাহলে কারণ দর্শানোর নোটিশ দিল কততে, একে। আর জামানত দিতে বলবে কততে, 2-এ। 38 আদেশের 3 বিধির অধীন আদালত জামিনদারের অব্যাহতি দিয়ে নতুন বন্ড সম্পাদনের বা নতুন করে জামানত প্রদানের নির্দেশ দিতে পারে। আর 38 আদেশের 4 বিধির অধীন আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটক করতে পারেন যদি তিনি 38 আদেশের 2 ও 3 বিধির অধীন, 2 বা 3 লেখেন, ও কেটে দেন, 2 বা 3 বিধির অধীন প্রদত্ত শর্তাবলী পালনে কি হয়, ব্যর্থ। বুঝতে পারছেন? তাহলে আপনি এখান থেকে যদি একটু মনোযোগ দেন, আপনার এই জায়গা থেকেই অর্ধেক পড়া হয়ে যায় যে আপনার কারণ দর্শানো নোটিশ 38 আদেশের কত, 1। কারণ দর্শানোতে ব্যর্থ হলে জামানত দিতে বলবে কত, 2-এ। আর নতুন করে জামানত কত, 3-এ। আর আটক করবে কততে, 4-এ। যদি 2 অথবা 3-এ ব্যর্থ হয় তাহলে আটক করবে 38 আদেশের কততে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের তানবীর জিজ্ঞাসা করছে যে নতুন করে জামানতটা কি। ধরেন আপনারে ওই আরিফ সাহেবের আদালত বললো যে আরিফ সাহেব আপনি 1 লাখ টাকা জামানত দিবেন, আরিফ সাহেব 1 লাখ টাকা দিয়ে দিছে। পরে আদালতের কাছে মনে হয়েছে বা বাদী এসে আবেদন করছে যে অনার 1 লাখ টাকা জামানতে এটা মানে সন্তোষজনক না, বা 1 লাখ টাকা তার কাছে কোনো টাকা না, বা 1 লাখ টাকা দিয়েও সে চলে যেতে পারে, তখন আদালত তার বলতে পারে যে আদালত যে আরিফ সাহেব আপনি 1 লাখ টাকা না, আপনি 2 লাখ টাকা জামানত দিবেন। বুঝছেন? জি। আচ্ছা, এখন তাহলে রায়ের পূর্বে আটকের আবেদন করে 38 আদেশের কততে বলেন, 38 আদেশের 4। এখন আমরা এখন একটু প্রতিকার দেখি, রায়ের পূর্বে আটকের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার। 38 আদেশের 2 ও 3 বিধির অধীন প্রদত্ত আদেশ হলো আপিলযোগ্য আদেশ, অর্থাৎ এক্ষেত্রে বিবাদী 43 আদেশের 1 বিধি অনুযায়ী আদালতে বিবিধ আপিল করতে পারে। অর্থাৎ বাদীর আবেদনের ভিত্তিতে আদালত যদি বিবাদীকে জামানত দিতে বলে অথবা নতুন করে জামানত দিতে বলে, জামানত দিতে বলে 2-এ না, আর নতুন জামানত দিতে বলে কততে, তাহলে 2-3-এর বিরুদ্ধে সংক্ষুব্ধ কি বাদী না বিবাদী, বিবাদী, তাহলে বিবাদীর প্রতিকার হলো আপিল। কি বলেন, আপিল। এবং এই আপিলকে বলে মিসেলিনিয়াস আপিল বা বিবিধ আপিল। তাহলে যদি পরীক্ষায় কখনো এভাবে প্রশ্ন আসে যে বাদীর আবেদনের ভিত্তিতে আদালত বিবাদীকে জামানত দিতে বলছে, তাহলে বিবাদীর প্রতিকার কি, আপিল। বা নতুন করে জামানত দিতে বলছে, প্রতিকার কি, আপিল। আশা করি পারবেন নাকি? আচ্ছা, 38 আদেশের 4 বিধির অধীন আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটকের আদেশ দিলে, রায়ের পূর্বে এখন 4-এই তো আটকের আদেশটা দেয়, আটকের আদেশ দিলে উক্ত ক্ষেত্রে সংক্ষুব্ধ বিবাদী দেওয়ানি কার্যবিধির 104 ধারা অনুযায়ী উচ্চ আদালতে বিবিধ আপিল দায়ের করতে পারে। আপনার লিখিত পরীক্ষায় যদি বিবিধ আপিল মনে আছে কিন্তু 43 আদেশ নাকি 104 ধারা এটা আপনার মনে নাই, তাহলে ওই 43 আপনি এইভাবে দিয়ে দেন যে
43 আদেশ এবং 104 ধারা বিধান অনুসারে বিবিধ আপিল দায়ের করতে পারে, অথবা 43 104 কোনোটা উল্লেখ না করে জাস্ট দিয়ে দিবেন কি বিবিধ আপিল করতে পারে। বুঝছেন? তাহলে লিখিততে কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে, যে প্রিলিতে তো আমার ওই জায়গায় একেবারেই মানে যেটা ওই জায়গায় হালকা এলোমেলো হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু লিখিততে আপনি যা জানেন ওইটা দিয়ে আসলেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 2 3 আপিলযোগ্য আদেশ কত আদেশে? 43। আর 4 ও আপিলযোগ্য আদেশ, এটা কত? 104। এখানে দেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 38 আদেশ অনুযায়ী আদালত বিবাদীকে অনধিক 50 টাকার জন্য গোল দিবেন 6 সপ্তাহ। কত সপ্তাহ? 6 সপ্তাহ। এবং 50 টাকার অধিক টাকার জন্য 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। তাহলে 50 টাকা যদি হয় তাহলে কতদিন? 6 সপ্তাহ। আর 50 টাকার বেশি হলে 6 মাস। অপরদিকে অপরদিকে বাদী কর্তৃক দায়েরকৃত 38 আদেশের 4 বিধির অধীন রায়ের পূর্বে আটকের আবেদন, এটা গোল দেন যদি না মঞ্জুর হয়। যদি কি হয়? না মঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ বাদী দেওয়ানি কার্যবিধির 115 ধারার অধীন উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারে। এটা বুঝেন। রায়ে বিশ্বজিৎ সাহেব না, রায়ের পূর্বে আটকের আবেদন কে করে? বাদী না বিবাদী? বাদী করে। তাহলে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিবাদীর যদি রায়ের পূর্বে আটক করে, তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। বিবাদীর প্রতিকার কি? আপিল। আর বাদী রায়ের পূর্বে আটকের আবেদন করছিল, বাট বাদীর কথা আমলে নেয় নাই, বললো যে না, বিবাদী এই জায়গা ফুলের মতো পবিত্র, তার কোনো তোরক টোরক কিছু মানে তারে আটক টাটক করা যাবে না। তাহলে বাদীর আবেদনটা কি হয়েছে? না মঞ্জুর হয়েছে। তাহলে বাদীর প্রতিকার কি? তাহলে আমরা বলতে পারি যে 38 আদেশের 4 দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে বিবাদীর প্রতিকার আপিল। আর 38 আদেশের 4 দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে বাদীর প্রতিকার কি? ভাই, এই হচ্ছে আমার রায়ের পূর্বে আটকের A to Z। এর বাইরে আর কোনো কথা নাই। এইটুক যদি আপনি জানতে পারেন, রায়ের পূর্বে আটক রিলেটেড যা আসুক না কেন ইনশাল্লাহ এখান থেকে পারা যাবে। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা, সন্দেহের প্রতিকার অন্য জায়গা যা পড়াইছে এর ভিতর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনাদের রায়ের পূর্বে আটক নিয়ে কোনো প্রশ্ন আছে? যদি কেউ প্রশ্ন করতে চান টেক্সট দিয়েন, টেক্সট দিয়েন, আমি আনমিউট করে দিব। কারণ আপনারা অনেকজন আছেন তো, অনেকে না বুঝে যে আনমিউট না করে কথা বলে, তো যে কারণে ক্লাসে নয়েজ সৃষ্টি হয়। ওকে, আর কারো প্রশ্ন থাকলে এখানে টেক্সট দিয়েন। আচ্ছা, এখন আমাদের বিশ্বজিৎ সাহেব একটা প্রশ্ন করেছেন যে স্যার, বাদী যদি এইভাবে, মানে উনি যদি বাদীর যদি সন্দেহ হয়েছে এখনো হস্তান্তর করে নাই কিন্তু হস্তান্তর করার উদ্যোগ নিচ্ছে, তাইলে কি হবে? এখন তাইলে আটক তো করা যাচ্ছে না, এটা শিওর হই আমি আগে। তাহলে আটক করা যাচ্ছে না, তাইলে অন্য কিছু করা যাবে, সেটা হলো পরের বিষয়। এখন আমরা রায়ের পূর্বে ক্রোক নিয়ে আলোচনা করব। দেখেন, রায়ের পূর্বে ক্রোক বা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে মনে রাখবেন যে কোনো মানুষকে কখনো ক্রোক করা যায় না। ক্রোক করতে হয় কাকে? সম্পত্তিকে। আইদার মুভাবল আর ইমুভাবল প্রপার্টি। এটা স্থাবর হতে পারে, এটা কি অস্থাবর হতে পারে। আচ্ছা, তো আমাদের একটু আগে বললাম যে রায়ের পূর্বে আটক করা যায় কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। আর রায়ের পূর্বে ক্রোক, এটা যে কোনো দেওয়ানি মামলা হলেই হলো। এটা অর্থের মামলাও হতে পারে, অন্যান্য যে কোনো মামলা হতে পারে। বুঝছেন? আচ্ছা, রায়ের পূর্বে আটকের আবেদন করে কে? বাদী। আর রায়ের পূর্বে ক্রোকের আবেদনও করবে কে? বাদী। রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে আটক করা হয় কাকে? বিবাদীকে। আর রায়ের পূর্বে ক্রোকের ক্ষেত্রে ক্রোক করা হয় বিবাদীর কি কে? সম্পত্তি। বুঝছেন? রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করছে 38 আদেশের 1 থেকে 4 বুঝছেন? আর রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে আলোচনা করছে 38 আদেশের 5 থেকে 13। 5 থেকে 13। আচ্ছা, তার মানে আপনি বই দেখছেন এই জায়গা।
আমি ওই জায়গায় তো সংশোধন করে দিব, সমস্যা নাই। আর রায়ের পূর্বে ক্রোক আছে 38 আদেশের 5 থেকে 13। বুঝছেন? এখন রায়ের পূর্বে ক্রোক আসলে কখন করে আমাদের একটু জানা দরকার। রায়ের পূর্বে ক্রোক করে যে যখন যে কোনো একটা দেওয়ানি মামলায়, যখন যে সম্পত্তিটি নিয়ে মামলা হচ্ছে বা যে সম্পত্তিটি নিয়ে মামলা হোক বা না হোক, বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার যে সহায় সম্পত্তি আছে এটা বিক্রির উদ্যোগ নিছে, এখনো বিক্রি করে নাই, মাত্র বিক্রির উদ্যোগ করলে ভুল হবে, বলা উচিত হস্তান্তরের উদ্যোগ নিছে। হস্তান্তরের উদ্যোগ নিলে পারফেক্ট হয়। আচ্ছা, তো তানভীর তো যে অর্থের মামলায় তানভীর জানতে পারলো যে আরিফ সাহেব তার যে 3 কাঠা জমি আছে এটা সে হস্তান্তরের উদ্যোগ নিছে, এখনো হস্তান্তর করে নাই। যদি হস্তান্তর করে ফেলতো তাহলে কিসের আবেদন করতো? আটকের। আর হস্তান্তর এখনো করে নাই, হস্তান্তরের মাত্র কি উদ্যোগ নিয়েছে, তাহলে এই ক্ষেত্রে তানভীরের আদালতে যে আবেদনটা করতে হবে সেটাকে বলে রায়ের পূর্বে ক্রোক। বুঝতে পারছেন? তাহলে যদি সম্পত্তি হস্তান্তরের মাত্র উদ্যোগ নাই, এই ক্ষেত্রে আদালত আরিফ সাহেবকে ডেকে আরিফ সাহেবের কারণ দর্শাইতে বলতে পারে, আরিফ সাহেবের জামানত দিতে বলতে পারে, বা আদালত সন্তুষ্ট হইলে আরিফ সাহেবের সম্পত্তি সরাসরি ক্রোকও করতে পারে। তাহলে আটক আর ক্রোকের মধ্যে মূল যে পার্থক্যটা, আটক করা হয় ব্যক্তিকে, ক্রোক করা হয় সম্পত্তিকে। আটকের ক্ষেত্রে বিবাদী অলরেডি পালাই চলে গেছে, পালানোর উদ্যোগ নিছে, নাহলে সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে। আর ক্রোকের ক্ষেত্রে বিবাদী তার যে সম্পত্তি হস্তান্তর করার মাত্র কি নিছে? উদ্যোগ নিছে। আর ক্রোকটা যে কোনো দেওয়ানি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আটকটা শুধুমাত্র অর্থের মামলা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি, দেখেন। রায়ের পূর্বে প্রুফ অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, দেওয়ানি কার্যবিধির 38 আদেশের 6 থেকে 12 আছে, এটা কেটে লেখেন 5 থেকে 13। দেওয়ানি কার্যবিধির 38 আদেশের 5 থেকে 13 বিধি পর্যন্ত রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটি দেওয়ানি মকদ্দমা চলাকালীন সময়ে বিবাদী পরাজিত হওয়ার আশঙ্কায় যদি তার সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের, আন্ডারলাইন করেন, উদ্যোগ নেয়, কি নিছে? অ্যাটেম্প্ট নিছে, এখনো বিক্রি করে নাই, মাত্র হস্তান্তরের উদ্যোগ নিছে, তবে বাদী উক্ত সম্পত্তি ক্রোকের জন্য বিচারিক আদালতে রায়ের পূর্বে ক্রোকের আবেদন করতে পারেন। কোন আদালতে? যে আদালতে মামলা চলমান আছে সেই আদালতে। রায়ের পূর্বে ক্রোক অর্থের মকদ্দমা ছাড়াও অন্যান্য মকদ্দমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, অর্থাৎ রায়ের পূর্বে ক্রোক যে কোনো দেওয়ানি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। উদাহরণ দেখেন, ক ক্ষয়ের বিরুদ্ধে 5 লক্ষ টাকা অর্থ আদায়ের মকদ্দমা দায়ের করেছে, সেম উদাহরণ। ক ককে উক্ত টাকা না দেওয়ার উদ্দেশ্যে তার একমাত্র 3 কাঠা জমি বিক্রি করে দিচ্ছে। দিচ্ছে মানে কি বলেন তো? এখনো কি বিক্রি কনফার্ম হয়ে গেছে? না, দিচ্ছে। এক্ষেত্রে বাদী ক বিবাদী ক্ষয়ের বিরুদ্ধে আদালতে রায়ের পূর্বে তার সম্পত্তি ক্রোকের আবেদন করতে পারে। কি পান না আমার কাছে বলেন? আচ্ছা, তাহলে কোনটা অস্পষ্ট বুঝেন না? এটা খ। আচ্ছা, ওই জায়গায় খ লিখে নেন। আচ্ছা, এখন দেখেন, যে সকল ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা যায়, 38 আদেশের 5 ও 6-এর 1 বিধির অধীন আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারে। মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, এট এনি স্টেজ অফ দ্য সুট, মানে একটা মামলার যে কোনো পর্যায়ে আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারে যদি বিবাদী তার সম্পত্তির, আন্ডারলাইন করবেন, সমগ্র বা কোনো অংশ হস্তান্তরের উদ্যোগ নেয়। মানে তার যে সম্পত্তি আছে সকল সম্পত্তি অথবা ওই সম্পত্তির কোনো এক অংশ হস্তান্তরের কি নিছে? উদ্যোগ দিছে। টোটালি কিন্তু হস্তান্তর এখনো করে নাই। তার সমগ্র বা কোনো এক অংশ আদালতের এখতিয়ারভুক্ত সীমানার বাইরে অপসারণের উদ্যোগ নেয়, অপসারণের উদ্যোগ নেয়। তাহলে আমার এই জায়গায় মূল কথা একটাই, যে হস্তান্তরের যদি উদ্যোগ নেয় তাহলে সেই ক্ষেত্রে হলো রায়ের পূর্বে ক্রোক। আর হস্তান্তর যদি করে ফেলে এবং এটা যদি অর্থের মামলা হয় সেই ক্ষেত্রে হবে রায়ের পূর্বে কি? আটক। কিন্তু হস্তান্তর করে ফেলছে কিন্তু অর্থের মামলা না,
হস্তান্তর করে ফেলছে, অর্থের মামলা না, তাহলে কি হবে এটা পরে বুঝাচ্ছি, আগে যতটুকু মাথায় আছে এইটুকু করি। আচ্ছা, এখন আমরা ওখানে যেরকম 38 থেকে 4 পাইছিলাম, কোথায় কি করে? 38 একে ছিল কারণ দর্শানো, 2 ছিল জামানত, 3 ছিল নতুন জামানত, 4 ছিল আটক। এই জায়গায় কি আছে আমরা একটু দেখবো, দেখেন। উপরোক্ত ক্ষেত্রে আদালত 38,005 বিধির অধীন বিবাদীকে, দেখেন, 38,005 বিধির অধীন বিবাদীকে জামানত দেওয়ার নির্দেশ দিতে পারে। জামানত দেওয়ার নির্দেশ দিবে 38 কততে? 5-এ। বা কেন জামানত দিবে না সেই মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিতে পারে। তাহলে আপনি যদি একটু লক্ষ্য করেন, আটকের ক্ষেত্রে প্রথমেই নির্দেশ দিত কারণ দর্শানোর, আর এই জায়গায় প্রথমে বলতেছে কি? জামানত। আর কেন জামানত দিবে না সেই মর্মে কি কি কারণ দর্শাইতে বলতো, বা সরাসরি সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারে। তার মানে 38,005-এ মোট 3টা ক্ষমতা আছে। কয়টা? 3টা। এই 3টার ভিতরে প্রথম যেটা, সেটা হলো জামানত দেওয়ার নির্দেশ দিতে পারে। কেন জামানত দিবে না কি করতে পারে? কারণ দর্শাইতে বলতে পারে। আর হলো সরাসরি সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করতে পারে। এখন কোনটা দিবে এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আদালত ইচ্ছা করলে যে কোনো একটা দিতে পারে। তাহলে আমরা বলবো যে রায়ের পূর্বে ক্রোকের যে দরখাস্ত, এটা আমি 38 কততে করব? 5-এ করবো। 38 কততে? 5-এ। এখন আপনারা যারা অন্যান্য বই ফলো করেন, কিছু কিছু বইতে দেখবেন যে রায়ের পূর্বে ক্রোকের দরখাস্ত 38 6-এও করছে। কততে করতে? 6। 6-এও ভুল না, 5-ও ভুল না। 6-এও করতে পারেন, 5-এও করতে পারেন, বাট 5-এ করার উপকারিতা কি আমি একটু পরে বলতেছি। আচ্ছা, 38 6 বিধির অধীন আদালত বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে ক্রোক করতে পারে যদি বিবাদী, আন্ডারলাইন করবেন, 38,5 বিধির অধীন জামানত প্রদানে ব্যর্থ হয় বা কেন জামানত দিবে না সেই মর্মে কারণ দর্শাইতে ব্যর্থ হয়। এটার অর্থ কি? অর্থাৎ আপনি যদি আপনি যখন চাইবেন কারো কাছে, তাহলে তো আমি কি কম চাইবো নাকি বেশি চাইবো, যাতে বেশি চাইলেও অ্যাটলিস্ট কিছু যাতে পাওয়া যায়। তাহলে আমি 38,5-এ যদি চাই, 38,5-এ চাইলে আদালত বিবাদীরে কারণ দর্শাইতে বলতে পারে, জামানত দিতে বলতে পারে, বা এই দুইটা ছাড়া আদালত যদি বেশি সন্তুষ্ট হয় সরাসরি ক্রোকও করতে পারে। আর আদালত যদি মনে করে যে না সরাসরি আমি ক্রোক করবো না, তাহলে কারণ দর্শাইতে বলবে বা জামানত দিতে বলবে। এই আদেশ দুইটা দেয় কততে? 38,5-এর। তো কারণ দর্শাইতে বললো বা জামানত দিতে বললো, এই দুইটার কোনো একটা যদি ব্যর্থ হয়, তাহলে সম্পত্তিটা ক্রোক করবে 38,000 কততে? 6। বুঝছেন? অর্থাৎ যদি সরাসরি ক্রোক করে তাহলে 38,000 কত? 5। আর যদি বলে জামানত দাও বা কারণ দর্শাও, এই দুইটার ব্যর্থতার কারণে যে ক্রোক করে, এটা 38,000 কত? 6। বুঝছেন কিনা? তাহলে আমার দরখাস্ত রায়ের পূর্বে ক্রোকের যে দরখাস্ত, এটা 38,005-এও করা যায়, আবার কি 38,006-এও করা যায়। আচ্ছা, এখন আমরা চলে আসি রায়ের পূর্বে ক্রোকের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার। 38,006 বিধির অধীন রায়ের পূর্বে ক্রোক আদেশ হলো আপিলযোগ্য আদেশ। তাই এর বিরুদ্ধে 43,001 বিধির অধীন উচ্চ আদালতে আপিল করা যায়। অর্থাৎ যদি বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে ক্রোক করা হয় এবং এই ক্রোকটা যদি 38,006-এ করা হয়, তাহলে বিবাদীর প্রতিকার কি? আপিল। এটা একটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। তাহলে আপনি এইভাবে মনে রাখেন, রায়ের পূর্বে আটক করুক আর ক্রোক করুক, বিবাদীর প্রতিকার কি? আপিল। আর রায়ের পূর্বে আটক বা ক্রোকের আবেদন যদি না মঞ্জুর হয়, তাহলে বাদীর প্রতিকার কি? রিভিশন। এই যে দেখেন, কিন্তু রায়ের পূর্বে ক্রোক আবেদন প্রত্যাখ্যান হলো আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারে। বুঝছেন?
এখন আমরা, এটা ছিল রায়ের পূর্বে আটক আর ক্রোক সম্পর্কিত বিস্তারিত। তাহলে আমরা যেটা জানলাম সেটা হলো যে রায়ের পূর্বে আটক আর ক্রোকের যে পার্থক্য এখানে করব, আমরা পার্থক্য আগে মুখে মুখে একটু তুলনা করে ফেলি, তাহলে এই দুইটা জিনিস আমরা আরো ভালোভাবে বুঝবো। দেখেন, রায়ের পূর্বে আটক আছে 38 1 থেকে কত 4, আর রায়ের পূর্বে ক্রোক 38 5 থেকে 13। রায়ের পূর্বে আটক করা হয় স্বয়ং বিবাদীকে, আর রায়ের পূর্বে ক্রোক করা হয় বিবাদীর সম্পত্তিকে সম্পত্তিকে রায়ের পূর্বে আটককে ইংরেজিতে বলে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, রায়ের পূর্বে ক্রোকরে বলে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। রায়ের পূর্বে আটক শুধুমাত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য? অর্থের মামলা। আর রায়ের পূর্বে ক্রোক কি মামলা? যে কোনো দেওয়ানি মামলা। রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে বিবাদী ইতিমধ্যে সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে, নিজে পলায়ন করেছে বা পলানোর উদ্যোগ নিয়েছে। আর রায়ের পূর্বে ক্রোকের ক্ষেত্রে বিবাদী পলানো সংক্রান্ত কোনো ব্যাপার সেপার নাই, এ জায়গায় আছে সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিয়েছে। রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে সর্বোচ্চ একটা লিমিট আছে, 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, 50 টাকার বেশি হলে কত 6 মাস। বুঝছেন? আর রায়ের পূর্বে ক্রোক কতদিন করবে এরকম কোনো বিধিবিধান নাই। বুঝতে পারছেন না? একটা ধারণা ইনশাল্লাহ হয়েছে, এবং আপনি যখন আইন বুঝবেন তখন আর এই পার্থক্য মুখস্থ করা লাগবে না। আচ্ছা, এখানে উচ্চ আদালত বলতে কি বোঝানো হয়েছে? উচ্চ আদালত বলতে আইদার হাইকোর্ট ডিভিশন আর অ্যাপিলেট ডিভিশন। আচ্ছা দেখেন, আমরা চলে আসি রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য। সংজ্ঞা, দুইটা সংজ্ঞা পড়লাম না, একবার রিডিং করলেই বুঝবেন। বুঝছেন? ধারা বা আদেশ। এখন একটা মজার কথা, এটা আমরা প্রিলিতে পড়ছিলাম যে রায়ের পূর্বে যে আটক, এটা শুধু 38 1 থেকে 4 আদেশ না, মানে 38 1 থেকে 4 বিধি না, বরং এটা 94 ক ধারাতেও আছে। 94 কত ক, অর্থাৎ রায়ের পূর্বে আটক এটা 94 ক ধারাতেও আছে। অপরদিকে রায়ের পূর্বে ক্রোক আছে 94 কত খ, এবং 38 5 থেকে 13 লেখেন, 5 থেকে 13, 6 থেকে 12 আছে, লিখবেন 5 থেকে 13। পাইছেন? এ সলিমুল্লাহ কো কিসে মাথা ধরছে? কে ধরছে? আচ্ছা দেখেন, এই আটক বা ক্রোক দেখেন, রায়ের পূর্বে আটক দেওয়া হয় স্বয়ং কাকে? বিবাদীকে। অপরদিকে ক্রোক দেওয়া হয় বিবাদীর, ক্রোক করা হয় বিবাদীর কি সম্পত্তিকে। তারপরটা দেখেন, সম্পত্তি হস্তান্তর। রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে বিবাদী তার সম্পত্তি হস্তান্তর ইতিমধ্যে কি করে ফেলেছে, আর ক্রোকের ক্ষেত্রে হস্তান্তরে কি নিছে? উদ্যোগ দিছে। তারপরেরটা দেখেন, মামলার প্রকৃতি। রায়ের পূর্বে আটক শুধুমাত্র কি মামলা? অর্থের মামলা। রায়ের পূর্বে ক্রোক কি মামলা? যে কোনো দেওয়ানি মামলা। আটক বা ক্রোকের সময়সীমা। আটকের ক্ষেত্রে 50 টাকার জন্য 6 সপ্তাহ, 50 টাকার বেশি হলে কতদিন? 6 মাস। আর ক্রোকের এরকম কোনো বিধিবিধান নাই। আমরা চলে আসি ইংরেজি প্রতিশব্দ। রায়ের পূর্বে ক্রোককে ইংরেজিতে কি বলে? অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। আর রায়ের পূর্বে আটককে, মানে সরি, রায়ের পূর্বে আটককে বলে ক্রোককে বলে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, আর আটককে বলে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। জি। এখন আহ হ্যাঁ, আচ্ছা, এখন কিছু এক্সট্রা জিনিস আছে, এই দুইটা আমরা একটু জেনে রাখবো। দেখেন যে যে সকল সম্পত্তি রায়ের আগে ক্রোকযোগ্য নয়, 38 12 বিধি অনুসারে আদালত কৃষি পণ্য ক্রোকের আদেশ দিতে পারে না যদি উক্ত কৃষি পণ্য কৃষকের দখলে থাকে। 38 12 বিধিতে বলতেছে যে এই ক্রোক আদেশ দিবে না আদালত কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? কৃষি পণ্য, এবং ওই কৃষি পণ্য দখলে আছে কার? কৃষকের। এবং যে আদালত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে না, এটা দেখেন 38 13 বিধি অনুসারে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত বা স্মল কজ আদালত রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি ক্রোক করতে
পারে না, বাট একটু স্টার দিয়ে লেখেন অস্থাবর সম্পত্তি পারে। স্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে না, তার মানে অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে। স্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে না, তার মানে অস্থাবর সম্পত্তি কি ক্রোক করতে পারে। আচ্ছা হ্যাঁ, ওখানে একটা পারেন লেখা আছে, পারেন না লেখেন। পারেন লেখা আছে, পারে না, স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে না, এটা লেখেন। এ জায়গায় পারে না হবে, পারে না। আচ্ছা, তো এখন আপনারা অনলাইন অফলাইনে আমার সামনে এই মুহূর্তে যারা আছেন, অনলাইনে আছে 62 জন আমি সহ, আর আমাদের অফলাইনে এখনো কাউন্ট করি নাই। তো রায়ের পূর্বে আটক এবং গ্রেফতার এটা নিয়ে অনলাইন অফলাইনে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এই আগে পাশে করার যে লাভটা বলছিলেন মানে সুবিধাটা কি ছিল? মানে আগে পাশে কোথাও যাচ্ছে সে পাশে সুবিধাটা কি পাওয়া যাবে? ওইটা পরবর্তীতে আবার সহায়ও করা যাবে। এটা আচ্ছা, ধন্যবাদ। তানভীর সাহেব জিজ্ঞেস করছে যে 3827 পাশে দরখাস্ত করলে আগে কি সুবিধা পাওয়া যাবে। 3827 পাশে দরখাস্ত করলে আদালতের হাতে 3টা অপশন আছে, হয় ক্রোকের নির্দেশ দিবে, সরি, হ্যাঁ ক্রোক, সরাসরি ক্রোকও করতে পারে, অথবা জামানত দিতে বলতে পারে, আর জামানত দিতে ব্যর্থ হলে কারণ দর্শাইতে বলবে। মানে আপনি 3827 পাশে যদি আবেদন করেন, আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারে, আদালত সরাসরি সম্পত্তি ক্রোক করতে পারে, বুঝছেন? আর 3827 যদি আবেদন করেন, তাহলে আদালত সরাসরি সম্পত্তি ক্রোক করবে না, আগে তারে কারণ দর্শাতে বলবে, তারপরে অথবা কি জামানত দিতে বলবে, এই দুইটার কোনোটা ব্যর্থ হইলে তারপরে কি ক্রোক করবে। আর পাশে সরাসরি প্রকার আদেশ। আচ্ছা, এই কি প্রশ্ন আছে? আগে আব্বাস বলেন, আব্বাস সাহেব বলেন, যার নাম মেনশন করবো সে স্যার প্রশ্ন এদের করবে। জি স্যার, স্যার এখানে হচ্ছে যে মানে রায়ের পূর্বে ক্রোক, এখানে কি ওই যে ক্রোক না করে নিষেধাজ্ঞা করতে পারতো না স্যার? আচ্ছা, নিষেধাজ্ঞা যখন আলোচনা করবানি, আমরা আপাতত মনে রাখেন নিষেধাজ্ঞা আপনি জানেনই না, আপাতত ক্রোকই মনে রাখেন, আপনার উত্তর যাবে, বাট আপাতত মনে রাখেন নিষেধাজ্ঞা আপনি জানেনই না, যখন নিষেধাজ্ঞা পড়বানি তখন অলরেডি এই উত্তরটা আমি দেবানি। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আর কোনো প্রশ্ন নেই স্যার। ধন্যবাদ। ফাতেমা বলেন, কি প্রশ্ন করতে চান, দ্রুত করেন। স্যার আমারও এই টাইপেরই প্রশ্ন ছিল স্যার, সমাধান হয়ে গেছে। আপনারা মানে হলো বেশি এলোমেলো করে ফেলি প্রশ্ন করার সময় অনেক বাইরে সময়, এই গেছেন জন্য। তো এই কারণে সমস্যা। কারণ আমি তো পড়াইতে গেলে আমার বেশি পারাদের উদ্দেশ্য করে পড়াইলে তো হবে না, আমার দেখতে হবে সবচেয়ে যে কমতে পারে তারে টার্গেট করে আমার পড়াইতে হবে। তো এই কারণে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও সে করতে পারে, অস্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্ন আজকেই পড়বো, একটু ধৈর্য ধরেন। তো আপনারা উপরে জি চলে স্যার। আসেন, আমরা প্রশ্ন সলভ করবো, উপরে চলে আসেন, প্রবলেমেটিক প্রশ্ন। আচ্ছা, তার আগে আমরা 14 ক খ এগুলা মিলাবো, দেখেন যে কোনটার উত্তর কতটুকু লেখা উচিত। রায়ের পূর্বে ক্রোক বলতে কি বুঝেন? এই যে যে রায়ের পূর্বে ক্রোক বলছে, এই জায়গায় কি আটক লেখার দরকার আছে? জাস্ট লিখবেন কি রায়ের পূর্বে ক্রোক। কোন কোন ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা যায় আমরা পড়ছি, যা যা জানতে চাইছে সেই আঙ্গিকে উত্তর লিখবেন, অন্ধের মতো লিখলে হবে না। রায়ের পূর্বে ক্রোক, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট আর রায়ের পূর্বে আটকের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করুন, পড়ছি? আচ্ছা, খ নাম্বার দেখেন, খ, কোন ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায়ের আগে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করা যায়? মানে আমার রায়ের পূর্বে ক্রোকই আলোচনা করতে হবে। অনুরূপ ক্রোকের আদেশ লাভের জন্য কি কি শর্ত পূরণ করতে হয়? কোন ধরনের সম্পত্তি রায়ের আগে ক্রোকযোগ্য নয়? কোন আদালতের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দানের ক্ষমতা নেই? দেওয়ানি কার্যবিধি 1908 সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। বলেন তো এগুলো পাইছি কিনা? সব পাইছি। কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে একটি আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের আদেশ
বা রিসিভার নিয়োগের আদেশ প্রদান করে থাকে আলোচনা করুন। যে এই এতটুকুর মধ্যে যে জিনিসটা আমরা পাই নাই সেটা হলো কি রিসিভার। তো রিসিভার আমরা সামনে পড়বো, সমস্যা নাই, বাট আটক ক্রোক রিলেটেড যাই আসুক না কেন ইনশাল্লাহ কি পারা যাবে। আচ্ছা, আমরা গ নাম্বার প্রশ্নটা পড়বো। দেখেন এই গ গ কোন জায়গা, আপনি কোন জায়গা তাকান? প্রশ্ন তো আনা লাগবে না, আপনি বোকা নাকি? প্রশ্ন তো এই জায়গায় আছে। উপরে আছে উত্তরের উপরে ও শুরুতেই আছে। এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন। আচ্ছা দেখেন, আহ আচ্ছা দেখেন, আপনার মক্কেল শারাফাতের পক্ষে আপনি 20 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানি স্যুট দায়ের করেছেন। কিছু জিনিস বোঝার আছে। দেখেন এই জায়গা বাদী হচ্ছে শারাফাত এবং সে 20 লক্ষ টাকা আদায়ের জন্য মামলা করছে কার বিরুদ্ধে? কালামের বিরুদ্ধে। এবং এই মামলাটা হচ্ছে কি মামলা? মানি স্যুট। মানি স্যুট মানে হলো অর্থ আদায়ের মামলা। মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যে কামাল চট্টগ্রামের ডাবলমুরিং মৌজায় অবস্থিত তার একমাত্র 5 কাঠা জমি বিক্রয়ের চেষ্টা করতেছে। এটা আন্ডারলাইন কর, বিক্রয়ের চেষ্টা কি করতেছে, বিক্রি কি করে ফেলেছে? হ্যাঁ, বিক্রয়ের চেষ্টা কি করতেছে? করতেছে। মানি স্যুটের ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য আপনি আইন অনুযায়ী কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? তাইলে এই জায়গায় অর্থের মামলা, আবার সে বিক্রির উদ্যোগ নিচ্ছে। সো এই জায়গা যেহেতু এখনো বিক্রি করে ফেলে নাই, তো উদ্যোগ নিলে শারাফাতের পক্ষে আমি কিসের আবেদন করব? রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের। আর যদি এই জায়গায় কালাম সম্পত্তিটা বিক্রি করে ফেলতো তাহলে আবেদন করতাম কিসে? বুঝছেন? এখন আদালতের এখতিয়ার, ঠিক আছে। আচ্ছা শুনেন, আহ আমরা সমস্যামূলক প্রশ্ন কিভাবে সলভ করব, নতুন কয়েকজন আছে তো এই কারণে আমাদের আবার একটু বলা দরকার। এই প্রশ্ন দেখা সমস্যামূলক প্রশ্ন আমরা 4 ধাপে সলভ করব। প্রথম হলো ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা এবং সিদ্ধান্ত। তো ঘটনার বর্ণনা আমরা কতটুকু লিখব? প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। তার মানে আপনার মক্কেল থেকে শুরু করে, এই জায়গায় আপনার মক্কেল লিখবো না, এই জায়গায় লিখবো আমার মক্কেল। কি বলেন? আমার মক্কেল। আর বিক্রয়ের চেষ্টা করতেছে এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। আর যেটা প্রশ্নে জানতে চেয়েছে যে মানি স্যুটের ভবিষ্যৎ ডিক্রি কার্যকর করার জন্য আপনি আইন অনুযায়ী কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, এটার বিচার্য বিষয় আমি লিখবো যে মানি স্যুটের ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য আমি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করব তা আলোচনা করতে হবে। এটা হবে কি বিচার্য বিষয়। তো আমরা সরাসরি উত্তর চলে আসি, আসেন। কথা বলেন না। আচ্ছা দেখেন, এই কথা বলেন না। তাহলে আমরা এই ঘটনার বর্ণনা দেখেন এই জায়গা হুবহু লেখা আছে। বিথিকা পাইছেন ঘটনা বর্ণনা? ওই যে বিক্রয়ের চেষ্টা করতেছে। আর বিচার্য বিষয় দেখেন মানি স্যুটের ভবিষ্যৎ দিকটি নিশ্চিত করার জন্য আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা আলোচনা করতে হবে। এখন আমরা আইনানুগ পর্যালোচনা, এই আইনানুগ পর্যালোচনা এটা মুখস্থর কিছু নাই। আপনি যদি বুঝে থাকেন যে এটা কি হবে, এটা রায়ের পূর্বে ক্রোক, তাহলে আগে রায়ের পূর্বে ক্রোক কোথায় আছে কি কি করে একটা আলোচনা করবেন। করার পরে তারপরে বলবেন যে যেহেতু এই মামলায় বিবাদী সম্পত্তি বিক্রয়ের চেষ্টা করতেছে, তাহলে এক্ষেত্রে বাদীকে আবেদন করতে হবে বিবাদী সম্পত্তি রায়ের পূর্বে কিসের? ক্রোকের। আবেদনটা করবে সে 38 আদেশের অমুক বিধিতে, 5 বিধিতে। এবং আবেদনের প্রেক্ষিতে আদালত কালামকে কি করতে পারে? মানে জামানত প্রদানের নির্দেশ দিতে পারে, বা জামানত প্রদানে ব্যর্থ হলে কারণ দর্শাতে বলতে পারে, অথবা সরাসরি ক্রোক করতেও।
যাবে। আমি তো আমি তো আপনারে সরাসরি ক্রকের সুযোগ আচ্ছা 38 5 দিবেন না 6 দিবেন, এটা নিয়ে তো বিতর্কের কোনো কিছু নাই। আমি প্রথমেই ব্যাখ্যা দিয়ে দিছি যে আপনি আইদার 5 অথবা কত 6। এই যে দেখেন আর প্রশ্নটা পড়ি। উল্লেখিত ঘটনায় মানিসুটের ভবিষ্যৎ ডিগ্রি নিশ্চিত করার জন্য দেওয়ানি কার্যবিধির বিধান অনুযায়ী বিবাদী কামালের একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি ক্রোকের জন্য আবেদন করতে হবে। দেওয়ানি কার্যবিধি 1908 94 খ ধারায় 38 আদেশের 6 থেকে 12 বিধিতে, এটা একটু লিখবেন যে 6 ধারায় আর 38 আদেশের 5 থেকে 13 বিধিতে রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 5 থেকে 13 বিধিতে বলা হয়েছে যে কোন দেওয়ানি মামলা চলাকালে বিবাদী পরাজিত হওয়ার আশঙ্কায় যদি তার কোনো সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের উদ্যোগ নেয়, তবে বাদী উক্ত সম্পত্তি ক্রোকের জন্য বিচারিক আদালতে রায়ের পূর্বে ক্রোকের আবেদন করতে পারে। এবং 38 আদেশের 5 বিধি ও 6-1 বিধির অধীন আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারেন। মকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারেন যদি বিবাদী, এই যে দেখেন, তার কোনো সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নাই বা অপসারণের উদ্যোগ নাই, সিদ্ধান্ত। সুতরাং আমি মানিসুটের ভবিষ্যৎ দিকটি কার্যকর নিশ্চিত করার জন্য দেওয়ানি কার্যবিধির 38 আদেশের 5 বিধি বা 6-1 বিধির অধীন বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে ক্রোকের জন্য আবেদন করব। পাইছেন? 5 বিধিও আছে, 6-1 আছে। বা বলছি বা। আচ্ছা আমরা পরের প্রশ্নটা দেখি, দেখেন। আমার একটা ছিল যে 20 লক্ষ টাকার আচ্ছা ধন্যবাদ। আমাদের তানবীরের নজর এক জায়গায় আটকায় আছে যে 20 লক্ষ টাকার মামলা যুগ্ম জেলা জজে কেন যায়। এটা 2021 সালের আগে পরীক্ষায় আসছে, যখন যুগ্ম জেলা জজের এখতিয়ার ছিল 4 লক্ষ টাকার বেশি। বুঝছেন? এই প্রশ্নটা সরাসরি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আসছে এবং আসছে অনেক আগে। তো ওই মুহূর্তে তো 20 লক্ষ 4 লাখের বেশি হলেই কার কাছে যেত? যুগ্ম জেলা জজের কাছে। বুঝতে পারছেন? আর বর্তমান যদি বলেন তাহলে বর্তমানে মামলাটা থাকার কথা কার কাছে? সিনিয়র সহকারী জজ। জি, এবার ঘুমাবে নেই, মনের মধ্যে খসখসানি কমছে। দেখেন এই যে দেখেন, আহ করিমের পক্ষে রহিমের বিরুদ্ধে 10 লক্ষ টাকা আদায়ের জন্য ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একটি মানি স্যুট দায়ের করছেন। এটাও কি মামলা বলেন? অর্থের মামলা। ইতিমধ্যে জানতে পারলেন যে রহিম তার একমাত্র নিজস্ব 3 কাঠা জমির সম্পত্তি হস্তান্তর করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং ওই জমি হস্তান্তর করা হইলে টাকা আদায় করার জন্য কোনো উৎস বিদ্যমান থাকে না। ভবিষ্যতে মানি স্যুটের ডিগ্রি টাকা আদায় নিশ্চিত করার জন্য আইনগতভাবে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এই বিষয়ে একটি আবেদনের কি লিখছেন? মূল উত্তর কিন্তু একই, বাট আমরা একটু মুসাবেদায় চলে আসি, আসেন। এখন ভাই মুসাবিদায় আপনাদের মেইনলি যে সমস্যাটা হয়, আমরা ফরম্যাটটা মোটামুটি শিখছি। ফরম্যাট শেখার পরে এখন যে জিনিসটা আপনার নজর দিতে হবে যে প্রশ্নে যদি আলাদা কোনো আদালতের নাম থাকে তাহলে সেই আদালতটা দিতে হবে। প্রশ্নে যে নাম আছে করিম রহিম থাকলে করিম, শরাফত কামাল থাকলে শরাফত কামাল, আপনি আপনার ইচ্ছার মতো কথা দিলে সেই জায়গা হবে না। আচ্ছা একজন আবার প্রশ্ন করছে যে মানি সুটের মামলা কি যুগ্ম জেলা জজের কাছে করতে হয়? না, মানি সুটের মামলা আর্থিক এখতিয়ারের অনুযায়ী যে কোনো জায়গা করা যায়। জি 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 জি। আচ্ছা তাহলে দেখেন এই জায়গা যেহেতু 10 লাখ বলছে, এই প্রশ্নগুলা করা অনেক আগে, তখনকার প্রেক্ষাপটে, বুঝতে পারছেন? তখনকার সেই অনুযায়ী করবে। এখন 10 লাখ যদি 20 লাখ যদি হয়, 10 লাখ যদি হয় তাহলে বর্তমানে মোকাম যুগ্ম জেলা জজ হবে না, মোকাম হবে কে? সহকারী জজ। 10 লাখ হইলে সহকারী জজ, 1 থেকে 15 সহকারী জজ, 1 থেকে 25 সিনিয়র সহকারী জজ, 1 থেকে অসীম যুগ্ম জেলা জজ, 1 থেকে অসীম জেলা জজ। বাট যে মামলাই হোক না কেন দায়ের করতে হবে সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে। যারা এটা বুঝেন নাই প্রথম লেকচারটা দেখে নেবেন ইউটিউব থেকে বা দ্বিতীয় লেকচারটা। উল্লেখ করে দেয় টাকা কোর্টের নাম সেভাবে দাও না। হ্যাঁ আচ্ছা দেখেন, এই কথা বলেন না ভাই। দাদা ভাই একটু থামেন না। দেখেন
আপনি তো অর্থ মকদ্দমা নং 2397, এটা করিম ডট ডট বাদী দরখাস্তকারী বনাম রহিম ডট ডট হচ্ছে কি বিবাদী। বিষয় দেওয়ানি কার্যবিধি 1908-এর 38 আদেশের 5 বিধির অধীন রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক আদেশের জন্য আবেদন। কথা বলেন না, কথা বলবেন না, করেন কি প্রশ্ন করবেন বলেন, শুনি না, বলেন। আচ্ছা এটা অন্য প্রসঙ্গ ভাই, আগে যা পড়াই দেখেন, এই প্রশ্ন আগে আলোচনা করছি। আপনাদের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। আমাদের এই জায়গায় একজন লেখছে মিঠুন বিশ্বাস যে অর্থ মকদ্দমা না দিয়ে দেওয়ানি মকদ্দমা নং দিলে হবে না। হবে না কেন? কিছু না দিলে সামথিং ইজ বেটার দেন নাথিং। বাট আপনারা যদি অর্থের মামলা ওই জায়গায় মেনশন করেই দিছে, তাহলে অর্থ যদি আপনি না পারেন তাহলে দেওয়ানি দিলে হবে। আপনার পুরো নাম তো মিঠুন বিশ্বাস, এখন আপনি যদি মিঠুন বিশ্বাস না বলে কোনো জায়গায় মিঠু বলেন, হবে না কেন? বাট এক্সাক্ট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয়? মিঠুন বিশ্বাস। আর একজন প্রশ্ন করছে তাহলে স্যার অর্থ ঋণ ও মানি সুট অর্থের মামলার মধ্যে পার্থক্য কি? ভাই অর্থ ঋণ মামলা করলে অর্থ ঋণ আদালত আইন 2003-এর অধীন, ওই মামলা আলাদা, ওটা একটা বিশেষ আইন। আর মানি সুট হলো সরাসরি আমি টাকা আদায় করতেছি, আমি একজনের ধার দিছি সেই টাকা আমি আদায় করতেছি, এটা হলো মানি সুট। আর অর্থ ঋণের মামলা হয় ব্যাংক, কোন প্রতিষ্ঠান, এদের কাছ থেকে যখন লোন নেওয়া হয় তখন অর্থ ঋণ আদালত আইন 2003-এর অধীন মামলা হয়, ওটা একটা বিশেষ আইন। আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার রুল 5 কেন মানি এর জন্য 1 থেকে 4 কেন হলো না? তার মানে আপনি মূল বিষয়টাই বুঝেন নাই। আটকের অর্থের মামলার ক্ষেত্রে আটকের আবেদনও করা যায়, অর্থের মামলার ক্ষেত্রে ক্রোকের আবেদনও করা যায়। যখন বিবাদী সম্পত্তি হস্তান্তর করে ফেলছে বা নিজে পলাই গেছে বা উদ্যোগ নিছে, তাহলে হলো আটক। আর অর্থের মামলার ক্ষেত্রে যখন হস্তান্তর করার কি নিছে, উদ্যোগ নিছে, তাইলে আমার তো রায় পূর্বে কি ক্রোক। তাহলে আপনি মূল আলোচনাটাই হুসাইন সাহেব ভালোভাবে শুনেন, আটকের আবেদন কখন করে আর ক্রোকের আবেদন কখন করে। এটা আবার ক্লাস লেকচারটা দেখে নিন, বা আমি যেটা বললাম সেটা হলো ওই 3টা বিষয়, যে হস্তান্তর করে ফেললে আটকের আবেদন, আর হস্তান্তর করার উদ্যোগ নিছে তাইলে কি ক্রোক। আচ্ছা, বাদী বা দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে অত্র মকদ্দমার বাদী বা দরখাস্তকারী বিবাদীর বিরুদ্ধে 10 লক্ষ টাকা আদায়ের জন্য মাননীয় আদালতে অত্র মকদ্দমা দায়ের করেছেন এবং উহা যুক্তিতর্কের জন্য দিন ধার্য আছে। 2 নাম্বার, আবার অনেকজন প্রশ্ন করবেন, তার আগে উত্তর দিয়ে দিই। অনেকে আবার বলেন যে স্যার 1 2 3 না দিয়ে দরখাস্তের মতো লিখলে হয় না? হয়, মন চাইলে লিখেন। দেখেন, মকদ্দমাটি অত্র আদালতে বিচারাধীন থাকা অবস্থায় দরখাস্তকারীর পাওনা টাকা পরিশোধ না করার অসৎ উদ্দেশ্যে বিবাদী নিম্ন তফসিল, মানে আমি তফসিলের কথা বলেই দিছি, একমাত্র সম্পত্তি বিক্রয়ের উদ্যোগ নিছে। দেখেন উদ্যোগ, যদি উদ্যোগ নাই তাহলে আবেদনটা করে কিসে? ক্রোকের। আর যদি বিক্রি করে ফেলতো তাহলে কততে? আটকে। দরখাস্তকারীর টাকা আদায়ের মকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে ডিক্রি হইলে বিবাদীর সম্পত্তি হইতে তাহা আদায়যোগ্য। দরখাস্তকারীকে মারাত্মক আর্থিক ক্ষতি হইতে রক্ষা করার উদ্দেশ্যে দরখাস্তকারীর অর্থ আদায়ের মকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীর নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি ক্রোক করা একান্ত আবশ্যক। ঠিক আছে? যেহেতু বিবাদী তঞ্চকতামূলক ভাবে তাহা হস্তান্তর করিবার উদ্যোগ গ্রহণ করেছেন, ফলে দরখাস্তকারীর পক্ষে অর্থ আদায় ডিক্রি হইলে তখন তা কার্যকর বা জারি করার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না, এবং দরখাস্তকারী আর্থিকভাবে অপরণীয় ক্ষতির সম্মুখীন হবেন। আপনার এই কথাগুলো এত সাধু ভাষায় লেখার দরকার নাই, আপনি মাঝে মাঝে অসাধু হইয়েন, কিন্তু ওই ফরম্যাটটা ঠিক রাখেন, যে বাদী কোন জায়গা, বিবাদী কোন জায়গা, বিষয় কোন জায়গা, 1 2 3 কোন জায়গা, এটা। হ্যাঁ, অন্যান্য
আইনগত বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হইবে। অতএব উপরোক্ত অবস্থাধীনে অত্র মোকদ্দমায় সম্মানিত আদালতে দরখাস্তকারী পক্ষে বিনীত প্রার্থনা এই যে, ন্যায় বিচারের স্বার্থে অত্র দরখাস্তখানা শুনানির জন্য গ্রহণ করিয়া বিবাদীর নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিটি অত্র মোকদ্দমার রায় ঘোষণার পূর্বেই ক্রোকের আদেশ দিয়া সুবিচার করিতে যেন আদালতের কি হয়, মর্জি হয়। আর এরপরে তো তফসিল। তফসিল মানে হলো সম্পত্তির বিবরণ, কত কাঠা জমি, ডানে কি বামে কি, উত্তরে কি দক্ষিণে কি, সেইগুলো আর কি। আর হলফনামা তো অ্যাজ ইউজুয়াল, হলফনামা আমি যত দরখাস্ত পড়াইছি সব হলফনামা। এবং আবারও আপনাদের বলি যে আপনি আর প্লিডিংস এর সাথে, আরজি বা জবাবের সাথে দিবেন সত্যপাঠ, আর বাদ বাকি যত দরখাস্ত আছে সবগুলোর সাথে কি হলফনামা। কিছু কিছু বইতে দেখবেন যে হলফনামাও দিছে সত্যপাঠও দিছে, দুই জিনিস আমার দেওয়ার দরকার নাই। প্লিডিংস হইলে সত্যপাঠ, আর বাদ বাকি যত দরখাস্তের সাথে কি হলফনামা। আচ্ছা, ধন্যবাদ। তফসিল, তফসিল দিতে হয়। আচ্ছা, সাধু ভাষায় লেখা লাগবে না, সাধু ভাষায় লেখা লাগবে না, এই জায়গায় সাধু ভাষায় জাস্ট নমুনা দাও, আপনি আপনার নিজের ভাষায় লিখবেন। আবার লোকাল ল্যাঙ্গুয়েজ চট্টগ্রামের ভাষা দিয়ে লিখেন না, মানে এমনি যে ভাষা লিখতে হবে সেই ভাষা দিলে হবে। আর তফসিল, যদি কোনো স্থাবর সম্পত্তি রিলেটেড কোনো দরখাস্ত করেন, মামলা করেন, তাহলে তফসিলটা দিবেন। যেরকম আমি এই জায়গা ক্রোক করার, বিবাদীর সম্পত্তি ক্রোকের আবেদন করতেছি, তাহলে কোন সম্পত্তিটা ক্রোক করবে এটার একটা বিস্তারিত বিবরণ কোথায় আছে, তফসিলে। তো ধন্যবাদ। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার আমরা শুরু করব। মোটামুটি বলতে পারেন 20-25 মিনিটের বিরতি। আর ক্লাস শুরু হলে আমি আবার বলবো, যার যত প্রশ্ন আছে মনের মধ্যে পুষে রাখেন, এরপরে বললেন। আমরা বিরতির আগে রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোক, এই দুইটা বিষয় আলোচনা করেছি। এখন আমরা পড়বো আমাদের 16 নং প্রশ্ন। এখানে চলে আসেন, 16 নং প্রশ্ন আছে 52 নম্বর পেজে। অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন? সবাই একটু চলে আসেন, 52 নম্বর পেজ। অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন বলতে কি বুঝেন? পেয়েছেন? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু আগে যেটা পড়লাম ওইটাও গুরুত্বপূর্ণ, এবং অস্থায়ী নিষেধাজ্ঞাও খুবই গুরুত্বপূর্ণ। তো অস্থায়ী নিষেধাজ্ঞা আসলে কি, প্রথমত বলে রাখা ভালো। আমি একটু নিষেধাজ্ঞা সম্পর্কিত সার্বিক একটা ধারণা দিব, যদিও আমাদের সাথে যারা প্রিলিতে ছিলেন তারা অলরেডি হয়তোবা মাথায় আছে যে কোনগুলা অস্থায়ী নিষেধাজ্ঞা, কি স্থায়ী নিষেধাজ্ঞা, কোনটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, এগুলা সম্পর্কে একটা ধারণা আছে। তো যাই হোক, আলোচনা শুরু করি। দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দেওয়ানি কার্যবিধি, এই দুইটা আইনকে যদি আমরা একত্রে দেখি, এই দুইটা আইনে সর্বসাকল্যে 4 প্রকার নিষেধাজ্ঞার দেখা পাওয়া যায়। যদিও সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞার 3 প্রকার নিষেধাজ্ঞার কথা বলছে, স্থায়ী, অস্থায়ী, বাধ্যতামূলক। আর দেওয়ানি কার্যবিধিতে নিষেধাজ্ঞার কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। তবে দেওয়ানি কার্যবিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর হবে বা কিভাবে নিয়ন্ত্রিত হবে এটা বলা হয়েছে দেওয়ানি কার্যবিধিতে। তো এটা ছাড়াও, এই 3 প্রকার নিষেধাজ্ঞা ছাড়াও আরো এক প্রকার নিষেধাজ্ঞা আছে, যেটাকে বলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অ্যাড ইন্টারিম ইনজাংশন। তো এখন প্রথম আপনাদের একটু বোঝা দরকার যে কিছু কিছু নিষেধাজ্ঞা আছে যেগুলো আপনার মূল মামলা আকারে দায়ের করতে হয়, শুধু দরখাস্ত আকারে চাওয়া যায় না। যেরকম স্থায়ী নিষেধাজ্ঞা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করতে হয়, স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কখনো দরখাস্ত আকারে করা যায় না। এবং স্থায়ী নিষেধাজ্ঞার মামলা কখন করে? যখন আপনাকে কেউ কোনো হুমকি দেয়, চুক্তি ভঙ্গের হুমকি দেয়, বা আপনার কোনো ক্ষতি করার হুমকি দেয়, বা আপনাকে বেদখল করার হুমকি দেয়। ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে নাই, বাট ঘটার আশঙ্কা আছে, এই মুহূর্তে যে নিষেধাজ্ঞা মামলা করতে হবে সেটাকে বলে স্থায়ী নিষেধাজ্ঞা। এবং ধরেন আরিফ সাহেব, ওনার যে বাসা আছে, উনি তো সুখে শান্তিতে বাস করতেছে ওনার 3 বাচ্চা কাচ্চা নিয়ে, সোলেটিয়াম সহ, নাকি? আচ্ছা, তো সুখে শান্তিতে বাস করতেছে, ওনার যে প্রতিবেশী আছে সে সীমানা প্রাচীর দেওয়ার সময়
আরিফ সাহেবকে বলতেছে যে আপনার আরিফ সাহেব আপনার জায়গার ভিতরে আমি 1% জায়গা পাবো, এবং আমি যখন দেয়াল দেওয়া শুরু করছি ওই একবারে ওই দেয়াল সব কিছু দিয়ে সব দেওয়াল দিয়েই আমি কাজ শেষ করব। বাট আরিফ সাহেব যদি মনে করে যে না আসলে সে কোনো জায়গা পাবে না, বাট ও কিন্তু একটা হুমকি পরোক্ষভাবে দিয়ে রাখছে যে আপনার জায়গার ভিতরে আমি জায়গা পাবো। তো এই মুহূর্তে সে যখন জায়গা দেওয়াল দেওয়ার কাজ চলতেছে, দেওয়াল দিচ্ছে, তো আরিফ সাহেবের প্রতিকার হচ্ছে যেহেতু সে দেওয়াল দিচ্ছে, আরিফ সাহেবের জায়গার মধ্যে যাতে দেওয়াল দিতে না পারে, এই জন্য আরিফ সাহেবকে যে মামলাটা দায়ের করতে হবে সেটাকে বলে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। আর স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে হয় আরজি দাখিলের মাধ্যমে, এবং স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে আহ আরিফ সাহেব যখন ডিগ্রি পাবে, তো ডিগ্রি পাইলে ওই প্রতিবেশী চিরকাল তাকে নিষেধ করা হবে যে আপনি কোনোদিনই আর এই জায়গা দাবি করতে পারবেন না বা দেওয়াল দিতে পারবেন না, মানে তারা চিরস্থায়ী ভাবে নিষেধ করা হবে। এখন একটা আরজি যখন দাখিল করলো আরিফ সাহেব, ধরেন হুমকি দিচ্ছে আজকে, সে অলরেডি দেওয়াল দেওয়া শুরু করছে, এখন আরিফ সাহেব যদি আরজি দাখিল করে, আরজি দাখিলের আপনারা জানেন যে আরজি দাখিলের 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করে, এরপরে 30 দিনের মধ্যে বিবাদী বরাবর ওই সমন পৌঁছায়, এরপর বিবাদী আবার সর্বোচ্চ লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে, এরপর লিখিত জবাব দাখিল বা প্রথম শুনানি এর 15 দিনের মধ্যে ইস্যু গঠন হবে, ইস্যু গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হবে, চূড়ান্ত শুনানির দিন নির্ধারণের 120 কার্য দিবসের মধ্যে 120 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত শুনানি শেষ করবে। আর তারপরেও যদি শেষ না হয়, ফার্দার পারেন্টরি হিয়ারিং বা অধিকতর চূড়ান্ত শুনানি করবে, তারপর যুক্তিতর্ক হবে, তারপর রায় দিবে, রায়ের 7 দিনের মধ্যে ডিক্রি। আচ্ছা, তাহলে একটা দেওয়ানি মামলা যদি আপনি খুব একেবারে সবকিছু সময় মতো হয়, তাও নিষ্পত্তি হতে কিন্তু একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। এখন আরিফ সাহেব তো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলেন, এখন স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি যদি আরিফ সাহেবের পেতে হয়, তাহলে আরিফ সাহেবের একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করা লাগবে, তারপরে উনি আরজি প্রেক্ষিতে ডিক্রি পাবেন। কিন্তু এতদিন তো আর ওই যে ওনার যে প্রতিবেশী, সে তো আর দেওয়াল দেওয়া থেমে থাকবে না, সে তো কাজ চালিয়ে যাবে। এখন আরিফ সাহেব স্থায়ী নিষেধাজ্ঞার মামলা তো করলেন, এখন উনার তো প্রতিকার দরকার আরো দ্রুত, যে দেওয়াল দেওয়া যেহেতু শুরু হয়েছে, ওনার আরো দ্রুত প্রতিকার দরকার। তখন উনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলার সাথে সাথে আরো একটি দরখাস্ত দায়ের করবেন অস্থায়ী নিষেধাজ্ঞার, এবং অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটা হলো টেম্পোরারি রিলিফ পাওয়ার জন্য, নামই অস্থায়ী, মানে আমি যাতে দ্রুত প্রতিকার পাই। স্থায়ী নিষেধাজ্ঞা হলো আমার আলটিমেট চাওয়া। আমরা যারা মানুষ আছি, আমাদের আলটিমেট চাওয়া হলো জান্নাতে যাওয়া, বুঝতে পারছেন? আর দুনিয়ার জীবনে আমি চাচ্ছি যাতে একটু ভালো থাকি, পরীক্ষায় পাশ করি, সহায় সম্পত্তি হয়, এইগুলো হলো আমার টেম্পোরারি চাওয়া। তো এই এই বিষয়টা যে আমি একটু দ্রুত প্রতিকার পাওয়ার জন্য আরিফ সাহেবকে আরো একটা দরখাস্ত দিতে হবে, এটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা, বুঝতে পারছেন? এখন ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে দরখাস্তের মাধ্যমে, আর স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে কিসের মাধ্যমে? আরজির মাধ্যমে। তো এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে, এই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত তো উনি করলেন, এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবার নোটিশ যাবে ওই ওনার যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে বিবাদী বরাবর, বিবাদী আবার নোটিশ পায়ে শুনানির জন্য উপস্থিত হবে, তাতেও 10-12 দিনের একটা ব্যাপার, বা মিনিমাম 7-8 দিনের একটা ব্যাপার। তো আরিফ সাহেবের যদি আরো দ্রুত প্রতিকার দরকার হয়, যে এই 7-8 দিনও ওনার জন্য দেরি হয়ে যায়, তখন স্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে উনি একটা আবেদন করবে যে ইওর অনার, যতদিন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে একটা আবেদন করবে ইওর অনার, যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে, ততদিন পর্যন্ত আমার পক্ষে প্রতিপক্ষরে না শুনেই একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হোক, যাতে এই মুহূর্তে যে যে অবস্থায় আছে সেই জন্য সেই অবস্থায় থাকে, স্ট্যাটাস কো, স্থিতি অবস্থা বজায় রাখা। যে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি করে যা খুশি দিয়েন, বাট আপাতত যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন থাকে। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে আমি যে আরো দ্রুত প্রতিকার পাওয়ার জন্য যে আবেদনটা করতেছি, এটাকে বলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, বুঝতে পারছেন? তাহলে আমি প্রথমে মামলা করছিলাম কিসের? স্থায়ী নিষেধাজ্ঞার, পরে আরো দ্রুত প্রতিকার পাওয়ার জন্য কি করেছিলাম? অস্থায়ী নিষেধাজ্ঞা। এবং আরো দ্রুত প্রতিকার পাওয়ার জন্য যে প্রতিপক্ষের না শুনে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, সেটা বলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এবং
অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা যদি আরিফ সাহেবরে দেয়, তার মানে বলবে ওই বিবাদী বরাবর নোটিশ দেবে যে তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকো, আরিফ সাহেব যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকো, এবং অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানির পরে সিদ্ধান্ত হবে যে অন্য কিছু করা যাবে কিনা। তো এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা তাহলে কার্যকর থাকে কতদিন পর্যন্ত? অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানির আগ পর্যন্ত। এবং অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি হলো শুনানি হওয়ার পরে উভয় পক্ষের উপস্থিতিতে যদি আদালত আরিফ সাহেবের পক্ষেই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করে, তাহলে এই মঞ্জুরটা কতদিন থাকবে? এই মঞ্জুরটা থাকবে আদালতের পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত, মানে এটা চিরস্থায়ী না, এটা চিরস্থায়ী না। তো এই হলো আপনার অন্তর্বর্তী স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। যদি বলা হয় যে প্রতিপক্ষকে কারণ দর্শানোর সুযোগ ব্যতি রেখে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাকে কি বলে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এবং আরজির মাধ্যমে কোন নিষেধাজ্ঞা চাওয়া হয়? স্থায়ী নিষেধাজ্ঞা। আর দরখাস্তের মাধ্যমে কোন নিষেধাজ্ঞা? অস্থায়ী নিষেধাজ্ঞা। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য আলাদা দরখাস্ত দেওয়া লাগে না। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আমি চাইবো কিসের মাধ্যমে? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে। এখন আপনাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হলো যে আপনারা হয়তোবা ভাবেন যে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বোধহয় শুধু স্থায়ী নিষেধাজ্ঞার মামলাই করা যায়। না, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন যে কোনো মামলায় করা যায়। যদি আমার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রেই ওই ক্ষতিটাকে বিরত রাখার জন্য আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারি। একটু আগে একজন প্রশ্ন দুইজন যে আমার অর্থের মামলায় বিবাদী সম্পত্তি বিক্রির উদ্যোগ নিচ্ছে, এখনো বিক্রি করে নাই। আমরা জানি উদ্যোগ নিলে ক্রোকের আবেদন করা যায়। ক্রোকের আবেদন না কইরা আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন। কিসের জন্য? যাতে ও বিক্রি করতে না পারে। বুঝতে পারছেন? তাহলে আমরা এতটুকু ধারণা লাভ করলাম যে জায়গায় রায়ের পূর্বে ক্রোকের আবেদন করা যায় সেই জায়গা কি রায়ের পূর্বে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করা যায়। যায় কিনা বলেন? যায়। তাহলে তানভীর বলেন তো, তানভীর, যে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা কখন করে? তানভীর দ্রুত বলেন। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা যখন দেয়াল তোলা শুরু করে দিছে, তো তখন আছে স্থায়ী নিষেধাজ্ঞা। দেয়াল তোলা শুরু করে দিছে কোথায়? যখন আমার ক্ষতি এখনো হয় নাই, ক্ষতিভঙ্গের কি ক্ষতি হওয়ার কি দেখা দিছে আশঙ্কা, ওই মুহূর্তে আমি যেটা চাইবো সেটা কি? স্থায়ী নিষেধাজ্ঞার মূল মামলা করতে হবে। বুঝছেন? আর যে কোনো মামলা চলাকালীন সময়ে যদি নতুন কোনো ঘটনা ঘটতে যায়, সেটা থেকে বিরত রাখার জন্য কিসের আবেদন করতে হবে? অস্থায়ী নিষেধাজ্ঞা। আর যদি আরো দ্রুত প্রতিকার দরকার হয়, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে কি চাইতে হবে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এইটুক তো বুঝছেন? আচ্ছা, এখন আর একটা নিষেধাজ্ঞা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারায়, যেটাকে বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এবং এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যে নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করছি, এই তিনটা নিষেধাজ্ঞা হলো প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ মানে ঘটনা ঘটার আগেই যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেই, সেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। আপনার করোনা যাতে না হয় এই জন্য যদি ভ্যাকসিন নেয়, এটা হলো প্রিভেন্টিভ রিলিফ। বুঝছেন? আচ্ছা, এখন যদি এরকম হয় যে আরিফ সাহেব পার কাউন্সিল পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে ঢাকা গেছিল এবং পাশ করার পর আনন্দে একটু ঘুরে ফিরে 3-4 দিন পরে এসে দেখে কি জায়গার ভিতরে 5-6 হাত অল দিয়ে ফেলছে, কয়েক ফুট অল দিয়ে ফেলছে, মানে ঘটনা কি ঘটে গেছে। কারণ আরিফ সাহেব তো একটু ভাবছিল মামলা করব করব করব, ভাবছিল যে ওনার দেয়াল দিবে না, কিন্তু দিয়ে তো ফেলছে। তো এখন ঘটনা যখন ঘটে গেছে, আরিফ সাহেব আগে কোনো মামলা করে নাই, তখন এই মুহূর্তে আরিফ সাহেবকে যে মামলাটা করতে হবে সেটা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। অর্থাৎ যখন কোনো ঘটনা ঘটে যায়, তখন ওই ঘটনাটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে মামলাটা করতে হয় সেটা হলো কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা যদি আপনি করেন, তাহলে ওই মামলার প্রেক্ষিতে পরবর্তীতে যে দেওয়াল দিছিল তাকেই আবার দেওয়াল পূর্বের অবস্থায় ভেঙে আনার আদেশ দিবে কে? আদালত। আচ্ছা, আচ্ছা, এখন শুনেন, যদি এরকম হয় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল মামলা করা যায়, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার দরখাস্ত দেওয়া যায়। বুঝেন? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল মামলা করা যায়, আবার কি দরখাস্ত দেওয়া যায়। যখন আপনি ঘটনা ঘটে গেছে, কোনো মামলা টামলাই করেন নাই,
ওই মুহূর্তে আমাকে ওই ঘটনাটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কি মামলা করতে হবে? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর যদি এরকম হয় যে আরিফ সাহেবরে হুমকি দিছে, হুমকি দেওয়ার পরে ঘটনা তো ঘটে নাই, উনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছিল, করার পরে উনি আরো অস্থায়ী নিষেধাজ্ঞা টিষেধাজ্ঞা কিছু চাই নাই, কিন্তু দেখা গেল মামলা করার পরে ওনার প্রতিবেশী এত ক্ষিপ্ত হয়েছে যে কত বড় সাহস, তা আমার বিরুদ্ধে মামলা করিস, দেওয়াল দিব, দেই ঠেকাই কেডা। তো মামলা করার মাঝখানেই উনি ওই দেওয়াল দিয়ে ফেলছে। তাহলে এখন মামলার মাঝেই তো ঘটনা ঘটে গেছে, তাহলে এখন কি আরিফ সাহেবের আরো একটা মামলা করা লাগবে? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আর একটা নতুন মামলা করা লাগবে না। এই জায়গায় আমি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আমি দরখাস্ত করতে পারবো, এটার বলে অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বুঝছেন? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল মামলাও করা যায়, আবার বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি দরখাস্ত আকারেও করা যায়। বুঝছেন? তাহলে বিথিকা বলেন তো, যে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা কখন করে, কোন ঘটনার প্রেক্ষিতে করে? যখন দেওয়াল দেওয়া মানে শুরু করবে এরকম একটা আচ্ছা, শুধু দেওয়ালের মধ্যে আপনারা আটকে আছেন কেন? যখন ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেখা যায়। দেয়। আচ্ছা, বাদক আর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কখন করবেন? কখন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে তো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলামই। দ্রুত প্রতিকার পাচ্ছেন না। আচ্ছা, আরিফ সাহেব বলেন, স্যার পেছাবেন না, দ্রুত বলেন। মানে আমার জায়গা ভাই, অত ডিটেইলস শোনার সময় নাই। আপনি বলবেন যে মামলা চলাকালীন সময়ে যদি কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখা যায় তখন আমি কি দেবো? দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। বুঝছেন? বিকাশ, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা কখন করে? মূল মামলা স্যার কি এই শুনেন, এই শুনেন, আপনাদের প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আসছে, আমি বলি। ওই যে ভাবি, না না জাহাজেরটা না, ওই যে ভাবি উত্তরাধিকারী সম্পত্তি দিবে না বলে সম্পত্তি বিক্রি করে হস্তান্তর করে ফেলছে, তাহলে এই মুহূর্তে রিভার্সনের বা ভাবি উত্তরাধিকারী প্রতিকার কি? তো যদি বিক্রি করার উদ্যোগ নেয় তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা, আর যদি বিক্রি করে ফেলে তাহলে কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। অনেকে সলিউশন করতে গিয়ে ওই জায়গায় উত্তর লিখছে তারা ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক মামলা আপনাদের একটা কথা মনে আছে কিনা, যে ঘোষণামূলক মামলা তখনই করা যায় যখন আপনি অলরেডি ওই সম্পত্তিটার অধিকারী হয়ে গেছেন। যে সম্পত্তি আপনি ভবিষ্যতে লাভ করবেন সেই সম্পত্তি নিয়ে ঘোষণামূলক মামলা করা যায় না। তাহলে এই জায়গায় দিনেশের ভাবি, যদি দিনেশ ফটকা, দিনেশ সে সম্পত্তি দেবে না এই জন্য বিক্রি করে ফেলছে বিধবা বৌদি, তাহলে দিনেশ যদি দেখে যে তার বৌদি সম্পত্তি বিক্রি করে ফেলছে তাহলে দিনেশের প্রতিকার কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর যদি দেখে বিক্রি করার উদ্যোগ নিছে তাহলে কি? স্থায়ী নিষেধাজ্ঞা। বুঝছেন? আচ্ছা, তো এত কথা বলার মূল কারণ হলো আপনাদের নিষেধাজ্ঞা সম্পর্কে একটা সার্বিক ধারণা দেওয়া। এখন আমরা মূল প্রশ্নে চলে আসি। কে যেন হাত তুলছিলেন অনলাইনে প্রশ্ন করার জন্য? নাজিম সাহেব, কি প্রশ্ন করবেন বলেন। নাজিম সাহেব, কোনো প্রশ্ন থাকলে দ্রুত করেন। যে আমাদের যে লিখিত ক্লাসগুলো স্যার, হ্যাঁ, যে এগুলার এই যে সামারি আকারে ভিডিও ভিডিও করে দেওয়া হবে কিনা এটা জানতে চাচ্ছিলাম স্যার। লিখিত ক্লাস তো সরাসরি ইউটিউবে আপলোড দেই, এখন সামারি বলতে আর কি বুঝাচ্ছেন একটু ভাইয়া বলেন। যেমন যেমন আমরা এই যে এমসিকিউর যে ক্লাসগুলা সামারি আকারে যে সব ক্লাসগুলো একবার পুরাটা যেমন বইটার একসঙ্গে দিয়ে দিছিলেন নাকি, এইভাবে আমাদের রিটেনের যে ক্লাসগুলো সবগুলা যে সামারি আকারে একসঙ্গে আপাতত দিবেন কিনা? না, এখন আর কি সামারি, এই যেই তো সামারি ক্লাস করবেন। আর সামারি তো জি। পরীক্ষার আগের কয়েকদিন আলোচনা করব। এখনই যদি মূল জিনিসের ও, আগে সামারি খোঁজেন তাহলে নাম্বারও সামারি হয়ে যাবে। না স্যার, ওই এটা পরবর্তীতে যদি দিয়ে দেন তাইলে সুবিধা হইব আর কি। এটাই দেখবেন আপাতত কোন জায়গা কি সামারি লাগবে, ধৈর্য ধরে দেখেন। সব জিনিসের আচ্ছা আচ্ছা সামারি আচ্ছা লাভ নাই, ধৈর্য ধরে দেখেন। আচ্ছা স্যার, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আমরা চলে আসি অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞায়। দেখেন, এ মাসুদ, আপনার দাঁতে কি হয়েছে? কিছুক্ষণ পর পরই তো দেখি শব্দ পাই। দেখেন,
দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এ অস্থায়ী নিষেধাজ্ঞার কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 53 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে। উক্ত আইনের 53 ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা হলো আদালতের এমন কোনো আদেশ যা মকদ্দমার বল দিবেন কোনো পক্ষকে। আমাদের মধ্যে মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুধু বাদীই করতে পারে, বিষয়টা তা না। বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে। বুঝছেন? কোনো পক্ষকে কোনো কাজ করতে বা কোনো কাজ করা হতে বিরত রাখতে বাধ্য করে এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালতের পরবর্তী আন্ডারলাইন করবে নির্দেশ পর্যন্ত বলবৎ থাকে এবং বা মকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কি থাকে? বলবৎ থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হলেও আদালত উক্ত নিষেধাজ্ঞা মঞ্জুর করে দেওয়ানি কার্যবিধির 39 নং আদেশের কত কত অর্থাৎ আপনারা প্রিলিমিনারি পরীক্ষা এটা ভালোভাবে পড়াইছিলাম যে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায়, বাট মঞ্জুর করা হয় কোন আইন অনুসারে? দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধির 1 ও 2 বিধি। তো আমরা চলে আসি, দেখেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। একটি দেওয়ানি মকদ্দমার যে কোনো পক্ষ শব্দটা বললেন, যে কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। যে কোনো পক্ষ মানে কে? বাদীও পারে, বিবাদীও পারে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে বাদীও পারে, বিবাদী পারে কেমনে? বাদীর উদাহরণ দিলাম আরিফ সাহেব, প্রথম যে উদাহরণটা দিলাম যে অপর পক্ষ যাতে দেওয়াল না দেয়, তাহলে এই জায়গা নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে কে? বাদী। বিবাদী কখন পারে? বিবাদী ধরেন আরিফ সাহেবের জায়গা দাবি করছে তানভীর, এখন আরিফ সাহেব সত্য ঘোষণার মামলা করছে, শুধুমাত্র 42 ধারায় সত্য ঘোষণার মামলা করছে। এখন এই মামলা চলমান থাকা অবস্থায় আরিফ সাহেব বাদী, এই মামলা চলমান থাকা অবস্থায় উনি আবার এই মামলা উনার যে জমি নিয়ে মামলা, ওই জমি আবার বিক্রি করার উদ্যোগ নিচ্ছে। তাহলে বাদীরই জমি, বাট বাদী বিক্রি করার উদ্যোগ নিচ্ছে। এখন বিবাদী এসে আবেদন করবে যে অনার, যেহেতু উনি সত্য ঘোষণার মামলা অলরেডি চলমান আছে, তো মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে বাদীরে নিষেধ করেন যাতে এই সম্পত্তি সে হস্তান্তর করতে না পারে। বুঝছেন? তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা বাদীও চাইতে পারে, বিবাদীও চাইতে পারে, আপিলকারীও চাইতে পারে, প্রতিবাদীও চাইতে পারে। এখন দেখেন যে যে আইনের বিধান বলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকে, এই আমার এই নোটে মঞ্জুর বানানটা অধিকাংশ জায়গায় ভুল আছে, ময় রস্যু হবে না। বুঝছেন? মুলতবি। আমি আর আচ্ছা থামেন, থাকবি অরিত্র মধুর বাবা কি আপনার থামাই রাখতে পারে নাকি সবসময় ইয়ে করে? দেখেন, তাই বললাম। আচ্ছা দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 ও 2 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। 1 ও 2 এই ওটা রেখাটা একটু বা করেন তাহলে ভালো হয়, কথাটা সঠিক হয়। 1 বা 2 বিধির অধীন। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 বিধির অধীন সম্পত্তি অর্থাৎ আন্ডারলাইন করে স্থাবর বা অস্থাবর উভয় ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। আর 39 আদেশের 2 বিধির অধীন চুক্তিভঙ্গ, আন্ডারলাইন করেন চুক্তিভঙ্গ, চুক্তিভঙ্গের ইংরেজিতে বলে ব্রেস অফ কন্ট্রাক্ট, বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। একটু শুনেন, বুঝেন, এই জায়গা বোঝার আছে। নরমালি বইগুলোতে দেখবেন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে 39 আদেশের 1 ও 2, এই সেই সাথে দেওয়ানি কার্যবিধির 151 ধারা। এখন যখন আপনি বুঝবেন না তখন 39 আদেশের 1 ও 2 আর 151 এটাই সঠিক। কিন্তু যদি আপনি বুঝেন যে স্থাবর সম্পত্তি, একটু আগে যে উদাহরণটা দিলাম ওই যে জায়গা দেওয়াল রিলেটেড যে বিষয়, এই জায়গা এটা হলো স্থাবর বা অস্থাবর সম্পত্তি, তাইলে আবেদন করতে হবে 39 আদেশের কততে? 1 এ। বুঝছেন? আর যদি চুক্তিভঙ্গ ক্ষতি সাধন হয় কিভাবে, যে সাকিব আল হাসান এখন আর কলকাতা নাইট রাইডার্স এর সাথে খেলবে না, চুক্তিভঙ্গ করতে যাচ্ছে, তাহলে এই মুহূর্তে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হবে 39 আদেশের কততে? 2 এ। তাহলে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি চান স্থাবর বা অস্থাবর সম্পত্তি, তাহলে 39 আদেশের 1, আর ক্ষতি সাধন চুক্তিভঙ্গ হলে 39 আদেশের কত? 2।
তো একটু পরে দেখেন, সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা। 39 আদেশের 1 বিধির অধীন আদালত কোন সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার মঞ্জুর করতে পারে যদি মকদ্দমার বিরোধীয় কোনো সম্পত্তি মকদ্দমার বল দেবেন কোন পক্ষ কর্তৃক অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর বা বিক্রয়ের আশঙ্কা থাকে, অথবা বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি হস্তান্তর বা অপসারণ করার উদ্যোগ নিলে বা হুমকি দিলে। তাহলে আনোয়ারুল হক সাহেব বলেন তো, যে বিবাদী যদি তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে কোনো সম্পত্তি হস্তান্তর করার উদ্যোগ নেয়, তাহলে বাদীর কি কি প্রতিকার আছে? কিসের মামলা করবে? আর কিছু নাই? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা কেন করবে? অলরেডি তো মামলা একটা চলমান আছে। বাদী বিবাদী কখন হয়ে গেছে? যখন মামলা একটা হয়ে গেছে। তাহলে মামলা হওয়ার পরে বিবাদী সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিছে, এখন কি কি প্রতিকার আছে? অস্থায়ী নিষেধাজ্ঞা তো যেহেতু এই টপিক পড়তেছি, উত্তর তো এটাই। আর কিছু আছে কিনা? ক্রোক, ক্রোক সম্পত্তি কিসের আবেদন করা? ক্রোকের আবেদন করা। বুঝছেন? আচ্ছা, তো এখন আমরা চলে আসি, দেখেন চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন আবার আপনারা এমন ভাবেন না যে যে জায়গা ক্রোক করা যায় সেই জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞা সবসময় চাওয়া যায় না। ধরেন সাকিব আল হাসান চুক্তি ভঙ্গ করতে উদ্যত হয়েছে, তাহলে এই জায়গা সাকিব আল হাসান ক্রোক চাবেন? এই জায়গা তোমার অস্থায়ী নিষেধাজ্ঞাই চাইতে হবে, এই জায়গা আবার ক্রোকের কোনো অপশন নাই। 39 আদেশের 2-1 বিধি অনুসারে বিবাদীকে চুক্তিভঙ্গ বা ক্ষতিসাধন করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। মকদ্দমায় কোনো ক্ষতিপূরণ প্রার্থনা করা হোক বা না হোক, বিবাদীকে ক্ষতিসাধন করা হতে বিরত রাখতে 39 আদেশের 2-1 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। তাহলে তানভীর বলেন তো, 39 আদেশের 1 আর 2-1 মধ্যে পার্থক্য কি তানভীর? 39 আদেশের 1 হচ্ছে আপনার 2 হলো ব্রিচ অফ কন্ট্রাক্ট আর 1 হচ্ছে আপনার 39 আদেশের 2-1 হলো চুক্তিভঙ্গ ক্ষতিসাধন, আর 1 হলো কি? সম্পত্তি। এখন যে প্রশ্নটা প্রায়ই এসে থাকে, বা দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত যে সকল বিষয় বিবেচনা করে থাকে, এভাবে এসে থাকে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত কোন কোন বিষয় বিবেচনা করে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করতে পারে। আপনারা যখন এলএলবি পড়েছেন তখন হয়তো এই প্রশ্নের উত্তর পড়েছেন। দেখেন 39 আদেশের 1 বিধি ও 2-1 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত যে সকল বিষয় বা নীতিমালা বিবেচনায় নিয়ে থাকেন তা হলো, দেখেন 1 নাম্বার দৃষ্টত মামলা বা প্রাইমা ফেসি কেস। দৃষ্টত মামলা, প্রাইমা ফেসি, তারপরে দেখেন অপূরণীয় ক্ষতি, সুবিধা অসুবিধার ভারসাম্য, জনস্বার্থ, ন্যায় বিচারের স্বার্থে ইত্যাদি। প্রথমে আমরা দৃষ্টত মামলা কি এটা একটু পড়ি। দৃষ্টত মামলা মানে হলো, দৃষ্টত মামলা বা প্রাইমা ফেসি কেস, এটার অর্থ কি? এটার অর্থ হলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, প্রথম দেখায় মনে হচ্ছে যে না আসলেই এর নিষেধাজ্ঞা দেওয়া যায়, নিষেধাজ্ঞা যদি না দেয় তাহলে ক্ষতি হয়ে যাবে। আপনি বাজারে গেছেন কাঁঠাল কিনতে, এখন কাঁঠালের ভিতরে ওই কোষের কি অবস্থা তা জানেন না, বাট দেখতে এত সুন্দর দেখা যাচ্ছে আর সুঘ্রাণ বেরোইছে, এটাই মনে হচ্ছে যে এটা ভালো হইতে পারে। এটা হলো দৃষ্টত মামলা বা প্রাইমা ফেসি কেস। বুঝছেন? মানে প্রথম দেখায় মনে হচ্ছে যে না এটা ঠিকঠাক আছে, এটাই হলো দৃষ্টত মামলা বা প্রাইমা ফেসি কেস। কি তানভীর? তাহলে দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত যে সকল বিষয় বা নীতিমালা বিবেচনায় নিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো দৃষ্টত মামলা বা প্রাইমা ফেসি কেস। দৃষ্টত মামলা বা প্রাইমা ফেসি কেস অর্থ হলো আদালত, আন্ডারলাইন করবেন, প্রাথমিকভাবে মনে করবে দরখাস্তকারী উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ পাওয়ার হকদার বা মকদ্দমায় দাবিকৃত প্রতিকার পাওয়ার ব্যাপারে সে অধিকারী। যেমন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় বাদী যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নেয় দেখাতে পারে যে সে বিরোধীয় সম্পত্তিতে দখলে আছে, তাহলে আবেদনকারী দৃষ্টত মামলা বা প্রাইমা ফেসি কেস বলে আদালত গণ্য করবে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় আমি আদালতে দেখাইলাম যে ওনার আমি এই সম্পত্তির দখলকার, তাহলে আদালত আমারে ধরে নিবে যে না এর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া
যেতে পারে, কারণ সে দখলকার। আরিফ সাহেব বুঝেন নাই বোধহয়? না স্যার বুঝছি। আচ্ছা, অপূরণীয় ক্ষতি, এটার ইংরেজিতে বলে ইরেপারেবল লস। মানে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছে যে ওনার, আমারও যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ না দেন তাহলে আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এমন ক্ষতি হবে যা নির্ণয় করার কোনো মানদণ্ড নাই। দেখেন, অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে না। যে ক্ষতি সাধারণত অর্থ দ্বারা পূরণ হয় না তাই অপূরণীয় ক্ষতি। আবেদনকারী পক্ষে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা থাকলে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়টি উক্ত পক্ষের অনুকূলে আছে বলে বিবেচিত হবে। তাহলে একটা পেলেন দৃষ্টত মামলা বা প্রাইমা ফেসি কেস, আর একটা পাইলাম কি অপূরণীয় ক্ষতি। 3 নম্বরে চলে আসি, সুবিধা অসুবিধার ভারসাম্য। দাড়ি পাল্লাই মাপবে বাদী আর বিবাদীরে উঠাইয়া কার ওজন বেশি, এটা হলো সুবিধা অসুবিধার ভারসাম্য। মানে বাদী যদি নিষেধাজ্ঞা চায়, বাদীর দেখাবে যে ওনার আমারও যদি নিষেধাজ্ঞা না দেন তাহলে আমার যে ক্ষতি হবে, আর আমারও যদি নিষেধাজ্ঞা মানে যদি না মঞ্জুর করে দেন তাহলে আমার যে ক্ষতি হবে, আর নিষেধাজ্ঞা দিলে ওর তেমন বেশি তেমন কোনো ক্ষতি হবে না। মানে না দিলে আমার ক্ষতির পরিমাণ বেশি, আর আমার পক্ষে যদি আমি আবেদন করছি আমার পক্ষে যদি নিষেধাজ্ঞা দেন তাহলে ওর তেমন কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছেন? সুবিধা অসুবিধার কি ভারসাম্য। অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত উভয় পক্ষের সুবিধা অসুবিধার ভারসাম্য বিবেচনা করে থাকে। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করলে বিবাদীর যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে বাদীর ক্ষতি যদি বিবাদীর ক্ষতির চাইতে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তবে বিবাদীর বিরুদ্ধে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এই জিনিসটা আপনি বুঝাই লিখবেন, মুখস্থ করলে প্যাচ লেগে যাবে। কেমনে? ধরেন বিথিকাও অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছে, তো বিথিকারে দেখাইতে হবে যে ওনার আমারে অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে আমার যে ক্ষতি হবে তা নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আর আমার এই স্থায়ী নিষেধাজ্ঞা যদি আমার পক্ষে দিয়ে দেন তাহলে আরিফ সাহেবের তেমন কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছেন? তার মানে দেখা, প্রথমটা হলো দৃশ্যত মামলা বা প্রাইমা ফেসি কেস, 2 নম্বর হলো অপূরণীয় ক্ষতি, আর 3 নম্বর হলো সুবিধা অসুবিধার ভারসাম্য, ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এন্ড ইনকনভিনিয়েন্স ইংরেজিতে বলে। যাই হোক, দেখেন 4 নম্বরে আমরা চলে আসি জনস্বার্থ। যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়, সেই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করতে আদালত জনস্বার্থ বিবেচনা করতে পারে। আপনার বাসার সামনে দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, এখন আপনি আপনার বাসার সামনে জায়গা দিবেন না, আপনি স্থায়ী নিষেধাজ্ঞা আবেদনটা করছেনই, সাথে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করছেন। এখন আদালত দেখবে যে এই যে আপনি যে আবেদনটা করছেন এই কাজটাকে জনস্বার্থে দরকার কিনা। যদি জনস্বার্থে দরকার হয় তাহলে কিন্তু আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে না, যদি জনস্বার্থে দরকার না হয় তাহলে দিলেও দিতে পারে। ন্যায় বিচারের স্বার্থে, এটা তো আমরা মোটামুটি যে কোনো কিছুতেই ন্যায় বিচারের সাথে দেওয়া যায়। পরীক্ষার রিটেনের খাতায় দিয়ে আসেন যে ন্যায় বিচারের স্বার্থে আমার 50 দিয়ে দিয়েন। দেখেন, দেওয়ানি আদালত ন্যায় বিচারের স্বার্থে 151 ধারায় প্রদত্ত সহজত ক্ষমতা প্রয়োগ করে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, যে ক্ষেত্রে আদালত মনে করে যে আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করতে ন্যায় বিচারের স্বার্থে এমন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা আবশ্যক। ন্যায় বিচারের স্বার্থ হলো এরকম যে আপনি আজীবন পাপ করছেন, এমন কোনো অপরাধ আছে না, পাপ কাজ এমন কোনো পাপ কাজ নাই যা আপনি করেন নাই, বাট তারপরেও তো আল্লাহর কাছে চাওয়া থাকে যে আল্লাহ আমি যা করার করছি না না করছি আমার জান্নাতে নিয়ে যান। ওটা হলো ইনহারেন্ট পাওয়ার বলে সরাসরি নিয়ে নিছি। তো বিষয়টা তাই যে উপরের ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স নাই, ধরেন ইররেপারেবল লস নাই, সুবিধা অসুবিধার ভারসাম্য নাই, কিছুই আমার পক্ষে নাই, তারপরেও আদালত ন্যায় বিচারের স্বার্থে আমার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমার এই মিনিমাম 5টা আপনি মনে রাখবেন: দৃষ্টত মামলা, অপূরণীয় ক্ষতি, সুবিধা অসুবিধার ভারসাম্য, জনস্বার্থ এবং ন্যায় বিচারের স্বার্থে। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা, একজন প্রশ্ন করছে যে স্যার 39 1 ও 2 আর একবার বলেন। 39 1 আছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা,
আর 39 আদেশের 2-এ আছে চুক্তিভঙ্গ আর প্রতিসাধন। এখন 39 আদেশের 2-এর এক বিধি, মানে বিধি তো 2 আবার উপবিধি 1, তো ওটা না উল্লেখ করলে সমস্যা নেই, আপনি 2 উল্লেখ করলেই হবে। এখন আমরা চলে আসি, দেখেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। অলরেডি আমরা জানি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কে করতে পারে বলেন। একটি দেওয়ানি মোকদ্দমায় বাদী এবং বিবাদী উভয়ই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। 39 আদেশের এক বিধিতে আন্ডারলাইন করেন মোকদ্দমার যে কোনো পক্ষ শব্দগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 39 আদেশের এক বিধির অধীন বাদী এবং বিবাদী উভয়ই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। যেহেতু উক্ত বিধিতে মোকদ্দমার যে কোনো পক্ষ শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তাই 39 আদেশের 2-এর এক বিধির অধীনেও চুক্তি ভঙ্গের ক্ষেত্রে চুক্তির যে কোনো পক্ষই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। এখন পরের পয়েন্টে জানতে চাইছে যে কার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করা যায়, কার বিরুদ্ধে। শুধুমাত্র মোকদ্দমার পক্ষের বিরুদ্ধেই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যায়। মোকদ্দমার পক্ষ নয় এমন কোন ব্যক্তি বা তৃতীয় পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। বুঝেন কিনা? অস্থায়ী নিষেধাজ্ঞা কারে দেওয়া যায়? মোকদ্দমার পক্ষ। তৃতীয় ব্যক্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বাধ্যকর? বাধ্য করে না। তবে আপনাদের এমসিকিউতে অনেক জিনিস পড়াইছি, এমসিকিউতে একটা প্রশ্ন ছিল, আপনাদের মনে আছে কিনা, যে যদি নিষেধাজ্ঞার আদেশ তৃতীয় কোনো ব্যক্তি জানে তাহলে সে আবার মানতে বাধ্য, কিন্তু না জানে ভঙ্গ করলে কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এটা মনে না রাখলেও সমস্যা নাই, এমনি একটু পড়াইছিলাম এই জন্য বলা। এখন আমরা চলে আসি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যখন থেকে কার্যকর হয়। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 ও 2-এর এক বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হলে উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের সময় হতে কার্যকর হয়, মানে যেদিন দিল সেদিন থেকেই কার্যকর হয়। বুঝছেন? তাহলে এই জায়গা ছোট ছোট কিছু বিষয়, যদি বলো অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কে করতে পারে, কার বিরুদ্ধে মঞ্জুর করা যায়, অপর তৃতীয় কোনো ব্যক্তি যে মামলার পক্ষ না, তাহলে দেওয়া যাবে? যাবে না। কার্যকর হয় কখন থেকে? কখন থেকে? ধন্যবাদ। এখন আমাদের এখানে একটা প্রশ্ন আছে, দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। আমি আপনাদের যে বুঝাইছি এই আঙ্গিকে অস্থায়ী আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পার্থক্য বলতে পারবেন? রোকে আক্তার বলেন তো, বলেন। পারবেন না? কে পারবেন? অনলাইনে কেউ পারবেন? আমি এক মিনিট আরিফ সাহেব, আপনার 1 মিনিটের সমান সমান আমাদের 8-10 মিনিট। ওই শুনেন শুনেন, আমাদের এই ইউনিভার্সে এমন অনেক প্ল্যানেট আছে যে ওই জায়গার 1 ঘন্টা সমান সমান পৃথিবীর 7 বছর। মানে ওই জায়গায় যদি আপনি 1 ঘন্টা কাটান, তাহলে ওই 1 ঘন্টা সমান সমান আমাদের পৃথিবীতে পার হয়ে যাচ্ছে 7 বছর। তাহলে আপনার এই যদি 1 মিনিটের কথা, আপনার কাছে 1 মিনিট, এটা আপনি যে পেছাবে নেন, এতে এই জায়গা। আচ্ছা দাঁড়ান, এই অনলাইনে একজন আছে, উনি একটু বলুক। মাহমুদুল বলেন। জি স্যার, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। কোনো মামলা চলমান থাকা অবস্থায় আমরা কোনো একটি প্রতিকার চেয়ে যে জি স্যার, একটু জোরে বলেন। কোনো মামলা চলমান থাকা অবস্থায় আমরা আদালতে কোনো দরখাস্ত দাখিল করে যে নিষেধাজ্ঞার প্রার্থনা করব এবং অপর পক্ষকে নোটিশ দেওয়া হবে, সেটা স্যার অস্থায়ী নিষেধাজ্ঞা। আর স্যার আদালতে স্যার অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করার পরেও যখন দ্রুত আরো কোনো নিষেধাজ্ঞা প্রয়োজন হয়, অপর পক্ষকে নোটিশ না দিয়েই তখন আমরা যে নিষেধাজ্ঞার দরখাস্ত বা নিষেধাজ্ঞা পেতে পারি, সেটা স্যার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তারপরে স্যার অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারা এবং দেওয়ানি কার্যবিধির 39 আদেশে। আর স্যার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়েও বলা আছে দেওয়ানি কার্যবিধির 39 আদেশে।
তারপরে স্যার উম অস্থায়ী নিষেধাজ্ঞাকে বলা হয় উম উম, তার ইংরেজি প্রতিশব্দর বিষয়টা বলতেছি। অস্থায়ী নিষেধাজ্ঞাকে বলা হয় যে টেম্পোরারি ইনজাংশন, আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাকে বলা হয় অ্যাড ইন্টেরিম ইনজাংশন। তারপর অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ দিতে হয়, এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ দিতে হয় না। অস্থায়ী নিষেধাজ্ঞার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ থাকে আদালত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ বলবৎ থাকে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানি করে নিষ্পত্তি না করা পর্যন্ত। স্যার এইটুকুই মনে আছে স্যার, আপাতত আর ধন্যবাদ মনে মাহমুদ হচ্ছে না হাসান, স্যার। ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। মেইনলি যে জিনিসটা যেটা আমরা মোটামুটি জানেন, এগুলো আপনারা সবই পারবেন। সংজ্ঞা দিবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা আলাদা দরখাস্ত করে করতে হয়, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অবশ্যই প্রতিপক্ষরে শোনা হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য আলাদা দরখাস্ত লাগে না। আমি চাচ্ছি কিসে, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে। আর প্রতিপক্ষরে না শুনে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা বলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তো সংজ্ঞা মোটামুটি এটাই। পরে ধারা বা আদেশ যদি দেখেন, এখানে ধারা বা আদেশে চলে আসি। যে ধারা যদি আমি বলি, সুনির্দিষ্ট প্রতীক আইনের কত ধারায়? 53 ধারায়। আর দেওয়ানি কার্যবিধির আছে 39 আদেশের 1, 2, আর ধারা আছে 94 গ। 94 গ। অপরদিকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই। তবে দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 5 ক বিধি অনুযায়ী আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। কত ক? 5 ক। আপনাদের এই 5 ক থেকে প্রিলিতে প্রশ্ন আসছে। জি। তারপরে দেখেন নোটিশ। অস্থায়ী নিষেধাজ্ঞায় নোটিশ দেওয়া কি বলেন? বাধ্যতামূলক। কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞায় নোটিশ দেওয়া বাধ্যতামূলক না। আদেশের কার্যকারিতা। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত থাকে, আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি পর্যন্ত থাকে। শুনেন, একটা বিষয় বলি, আপনাদের 7টা সাবজেক্ট পড়তে হবে। এখন 7টা সাবজেক্ট লাইন বাই লাইন মনে থাকা সম্ভব না। এখন আপনি যখন বারবার পড়বেন, দেখা গেল যে আপনি যখন রিভিশন দিতে গেলেন, তাহলে লাইন বাই লাইন দেখার দরকার নাই। আপনি জাস্ট পয়েন্ট গুলো দেখবেন যে এই পয়েন্টে কি আছে পার্থক্য, যাতে এই পয়েন্ট গুলো দেখলে আমার ওই মুহূর্তে মাথায় মনে পড়ে। পুরো লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নাই, আর লাইন বাই লাইন মুখস্থ করতে গেলে পারবেনও না। আচ্ছা, আবেদনের প্রকৃতি। একটি স্বতন্ত্র দরখাস্ত দায়েরের মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়, অন্যদিকে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়। তারপরে দেখেন ইংরেজি প্রতিশব্দ। অস্থায়ী নিষেধাজ্ঞাকে ইংরেজিতে কি বলে? টেম্পোরারি ইনজাংশন। পক্ষান্তরে কেউ যেন ইনজেকশন বলেন না। আচ্ছা, ইনজাংশন অনেকে বলে, ইনজেকশন বলে। পক্ষান্তরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাকে ইংরেজিতে বলা হয় অ্যাড ইন্টারিম ইনজাংশন। প্রতিকার দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের বিরুদ্ধে সংযুক্ত পক্ষ বিবিধ আপিল করতে পারে। এই বিষয়টা আমরা পরে আসতেছি, যে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে বিবিধ আপিল করা যায়। অপরদিকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে সংযুক্ত পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিতে উক্ত আদেশ বাতিল চাইতে পারে। আচ্ছা, এখন আমরা আরো 18 মিনিট পড়বো, 8টা পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। আমি আবার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আপনাদের শনিবারে দেওয়ানি কার্যবিধির 50 মার্কের পরীক্ষা। 50 মার্কের যে যতগুলো প্রশ্ন গতদিন বলে দিছিলাম আবার বলে দিব। আর এই শনিবারের পরের শনিবার দেওয়ানি কার্যবিধির 100 মার্কের লিখিত পরীক্ষা 4 ঘন্টার। বুঝছেন? আচ্ছা, শুনেন, আপনি যদি না লেখেন, পরীক্ষা যদি না দেন, হঠাৎ করে যখন পরীক্ষার হলে বসবেন, দেখবেন যে প্রশ্ন আপনি বুঝতে পারতেছেন না, আর বুঝতে পারলেও ওই জায়গায় লিখে আসতে পারেন নাই। লিখিত পরীক্ষা আমি আবারও বলি, আপনাদের 2টা সমস্যা হবে। এক, প্রশ্ন বুঝতেছেন না, আর যে প্রশ্ন বুঝবেন তার যে সমস্যাটা হবে সে লিখে আসতে পারতেছেন না। তো এই জন্য পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। এবং সেই সাথে সাথে আমি আপনাদের আজকে থেকে আমাদের যে অনলাইন গ্রুপে আছে, মাঝে মাঝে 2-1টা সমস্যামূলক প্রশ্ন দিব। অফলাইনে যারা আছেন ওই প্রশ্নটা মোবাইলে দেখে লিখে আইনে আমরা সরাসরি দেখাবেন, আর অনলাইনে যারা আছেন তারা সরাসরি আমার লিখে ওই পিডিএফ বা ছবি আকারে দেখাবেন। বুঝতে পারছেন? মাঝে মাঝে যাতে আপনাদের এই
এই প্রক্রিয়া সচল থাকুক। আচ্ছা দেখেন, স্যার অস্কার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কাইন্ডলি একটু একটা কথা জানতে চাই স্যার। এই 4 প্রকার বলছিলেন স্যার না 3 প্রকার স্যার? প্যারেন্টালি হিয়ার মি এটা দ্বারা কত স্যার? কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, নিষেধাজ্ঞা মেইনলি 3 প্রকার, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 3 প্রকারের কথা বলা আছে, বাট স্থায়ী, অস্থায়ী আর বাধ্যতামূলক। কিন্তু এই 3 প্রকার নিষেধাজ্ঞা ছাড়াও আরো এক প্রকার নিষেধাজ্ঞা আছে, সেটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। কিন্তু নিষেধাজ্ঞা যে 3 প্রকার তা কোথাও বলে নাই, নিষেধাজ্ঞা যে 4 প্রকার তা কোথাও বলে নাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায় 2 প্রকার নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে, আর 55 ধারায় 1 প্রকার নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে। কোন ধারায় বলে নাই ভাই? জি স্যার। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা চলে আসবো, আপনারা খালি মিস কেস করেন। এই জায়গায় মিস কেস আর একটা পাবো, দেখেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল, বিবিআই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছে আরিফ সাহেবের প্রতিবেশীরে যে আপনি দেওয়াল দেওয়া থেকে বিরত থাকেন। এখন সে একদিন বিরত থাকলেও পরের দিন ঠিকই দেওয়াল দিছে, মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ সে কি করছে? অমান্য করছে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে সংক্ষুব্ধ পক্ষ 39 আদেশের 2-3 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গের জন্য ভঙ্গকারী পক্ষের বিরুদ্ধে বিবিধ মকদ্দমা বা, আন্ডারলাইন করেন, মিসেলিনিয়াস ভায়োলেশন কেস। যারা লিখিত পরীক্ষায় মিসেলিনিয়াস ভায়োলেশন, মিসেলিনিয়াস বানান লিখতে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, তার কোনো লেখার দরকার নাই, আপনি বাংলায় লিখে দিয়েন, মিস ভায়োলেশন কেস লিখবেন, মিস লিখে 2টা পুটুলি দিয়েন, ভায়োলেশন কেস। পুটুলি মানে আসে ক্লোন, ভালোবাসায় বলে ক্লোন, বাংলায় যেটা বিসর্গের মতো। দেখেন, দায়ের করতে পারে এবং উক্ত, জি হ্যাঁ, আচ্ছা, বা বিবিধ মকদ্দমা বললেই হয়। দেখেন, এবং উক্ত বিবিধ মকদ্দমার প্রেক্ষিতে 39 আদেশের 2-3 বিধির অধীন, মানে 2 বিধির আবার উপবিধি কত? 3। উক্ত ভঙ্গকারী পক্ষের সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারে। যে ভঙ্গ করছে তার সম্পত্তি কিসের আদেশ দিবে? ক্রোকের। বা উক্ত ভঙ্গকারী পক্ষকে, আন্ডারলাইন করেন, 6 মাসের জন্য দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিতে পারে, বা উভয় আদেশ দিতে পারে। তাহলে কি পাইলাম? যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে, তাহলে মিস ভায়োলেশন কেস করবেন 39 আদেশের কততে? 2-3। এই মিস ভায়োলেশন কেস করলে কি করবে? তার সম্পত্তি ক্রোক করার আদেশ দিবে, অথবা তার দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে কতদিন, অথবা উভয়। স্যার 6 মাস। আচ্ছা, সম্পর্কে প্রয়োগ করা নয় কি, ও যে যেটা যা যা বানাইছে ওইগুলো সব নিয়ে উক্ত সম্পত্তি না, উক্ত ভঙ্গকারী পক্ষের উক্ত সম্পত্তি কো লেখা। সব ভঙ্গকারী পক্ষের সম্পত্তি প্রয়োগ করা হবে। হ্যাঁ, দেখেন, 39 আদেশের 2-3 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে অমান্যকারীদের সম্পত্তি ক্রোকের আদেশ দিলে, আন্ডারলাইন করবেন, তা 1 বছরের অধিক সময় বলবৎ থাকবে না। 1 বছরের অধিক বলবৎ থাকবে না। অর্থাৎ ওই যে ক্রোকটা করলো, এটা বলবৎ থাকবে কতদিন? 1 বছর। যদি অমান্য করা অব্যাহত থাকে তাহলে প্রকৃত সম্পত্তি বিক্রয় করতে পারে। এই 2টা কথাই বলছে 39 আদেশের 2-4। তাহলে একটু আবার বলি, যে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কেউ অমান্য করে, তাহলে কি মামলা করবে বাঁধন? মিসেলিনিয়াস ভায়োলেশন কেস 39 আদেশের কততে? 2-3। এই মামলা করলে সম্পত্তি ক্রোক করবে নাকি? আটক করবে কয়দিন ওই ব্যক্তিরে? 6 মাস। এই ক্রোক বহাল থাকবে কতদিন? আর এরপরেও যদি সে বেহাই হয়, মানে আবারও ভঙ্গ করছে, তাহলে ক্রোকৃত সম্পত্তি বিক্রি করবে। এই কথাগুলো বলছে 39 আদেশের 2-4। এখন একজন প্রশ্ন করছে যে মিস কেস কি কখন করা হয়। উনি আমাদের সাথে আজকেই জয়েন করছেন চট্টগ্রাম থেকে। তো মিস কেস, উনি তো আপনি নতুন করছেন, অনেকে পুরাতন আছে, ইন্দ্রাও মিস কেস নিয়ে ঝামেলা বাঁধাইছে। তো মিস কেস হলো বলে বিবিধ মামলা।
কয়েকটা ক্ষেত্রে মিসকেস করা যায়, ক্লাসের শুরুতেই বলছি। মামলা খারিজাদেশ রদ, একতরফা ডিক্রি রদ, আর হলো মামলা স্থানান্তর বা প্রত্যাহারের দরখাস্ত, আর একটা হলো এই যে পাইলাম 39 আদেশের 2-3। অর্থাৎ 9 আদেশের 4-এ যে দরখাস্ত করা হয় এটা মিসকেস, 9 আদেশের 9-এ যে দরখাস্ত করা হয় মিসকেস, 9 আদেশের 13-তে যেটা করা হয় মিসকেস, 22 ধারায় মামলা স্থানান্তরের যে আবেদন করে মিসকেস, 24 ধারায় মামলা স্থানান্তর বা প্রত্যাহারের যে আবেদন করে মিসকেস, আর 39 আদেশের 2-3-এ যে আবেদন করে মিসকেস। এইগুলা মিস ছাড়া আর যত সব আছে মিসেস আর মিস্টার, বুঝছেন? মানে এই কয়টা ছাড়া এই এরাই মিসকেস, আর বাকি সবগুলা কিন্তু মিসকেস না এমনিতেই। এবং বিগত লেকচার যদি দেখেন, মিস কেসের মুসাবিদাটা একটা লাইন বেশি লেখা লাগে, ওই যে মোকাম আদালত, তারপর মিস কেস নাম্বার ডট ডট এত এত নাম্বার মামলা থেকে উদ্ভূত, এইটুকুই, আর বাকি সব একই। আচ্ছা, এই সমস্যামূলক প্রশ্ন পড়ে আজকে আমরা আমাদের পড়াটা শেষ করব। দেখেন, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আগামী দিন লিখে দেখাবেন, এখান থেকে দেখে দেখে লিখে এনে দেখাবেন নাকি নিজের বাসায় লিখবেন। দেখেন, নিজের বাসায় দেবেন, বুঝবো কিভাবে? দেখেন, জামাল কর্তৃক দায়েরকৃত মামলায় আদালত বিবাদী রহিমের বিরুদ্ধে বিরোধী ও সীমানা প্রাচীর না ভাঙার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি বলেন? দিয়ে দিছে। এই নিষেধাজ্ঞার আদেশ অগ্রাহ্য করে বিবাদী রহিম বিরোধী ও সীমানা প্রাচীর ভেঙে ফেলে, মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি করছে? অমান্য করছে। জামাল রহিমের বিরুদ্ধে কি প্রতিকার পেতে পারে এবং কোন আইনের অধীন তা আলোচনা করো। বাঁধন বলেন তো, এই জায়গায় ঘটনার বর্ণনা কোন পর্যন্ত লিখবেন? বাঁধন। আচ্ছা, বিচার্য বিষয় কি লিখবেন? কি প্রতিকার পেতে পারে তা আলোচনা করতে হবে, সঠিক। আর আইনগত পর্যালোচনায় আমি কি লিখবো? এটা কি ফ্যাক্ট হবে বলেন? কি ঘটনা ঘটছে? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করছে, তাহলে কি লিখবেন? কি মামলা করতে হবে? এই যে একটু আগে বললাম মিস ভায়োলেশন কেস, এটা আলোচনা কইরা কি কি আছে তাই, আর সবশেষ দিব কি সিদ্ধান্ত। তো আজকে অস্থায়ী নিষেধাজ্ঞা শেষ করতে চাইছিলাম, বাট অনেক আলোচনা, যেহেতু আমাদের আগামীকাল একটা না 4 দিনই পড়া আছে, আগামীকাল আসেন, আগামীকাল আমরা বিস্তারিত আলোচনা করব। দেওয়ানি কার্যবিধি শুক্রবারে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, শুক্রবারে শেষ হয়ে যাবে। হোমওয়ার্ক এই যে এটা জামাল কর্তৃক দায়েরকৃত। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলবো স্যার? বলেন বলেন, দ্রুত বলেন। স্যার স্থায়ী নিষেধাজ্ঞা যেটা, ওটা তো নর্মাল দেওয়ানি মামলার 8 আদেশের এক বিধি অনুযায়ী পরবর্তী 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে, আর সমনের ইস্যু আছে। তো এখানে অস্থায়ী যেটা, এটার লিখিত জবাব কত দিনের মধ্যে আর সমন কত দিনের মধ্যে? অস্থায়ী নিষেধাজ্ঞা 7 দিনের মধ্যে শুনানি হবে। ওখানে নোটিশ পাওয়ার পরে ওখানে ডেট থাকে, অমুক তারিখে শুনানি, আর নোটিশ পাওয়ার পরে শুনানি শেষ করতে হবে 7 দিনের মধ্যে। এটা আদালত নির্ধারণ করে দিবে কোন তারিখে শুনানি। আর স্যার নোটিশটা দেয় কত দিনের মধ্যে স্যার? নোটিশ 7 দিন। স্যার নোটিশটা 7 দিন। 7 দিন। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। 39 আদেশের 3 ক দেখেন, 39 আদেশের 3 ক বিধি। আচ্ছা বলেন। রুবি চৌধুরী শুনতে পাচ্ছি, বলেন। না, আমার যে প্রশ্নটা ছিল ওটা একজন করে হয়েছে, তাকে আমি হ্যান্ড রাইজ করতাম। প্রশ্ন কি মানে করবেন এখানে? না না, প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করছিলাম, ওটা প্রশ্নটা করে ফেলছে। আচ্ছা আচ্ছা, তারপরেও কিছু থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন বা আমাদের মেসেঞ্জার গ্রুপে জানাবেন, সমস্যা নাই, ঠিক আছে? হোমওয়ার্কটা কোথায় দেখাবো? হোমওয়ার্কটা করে ওই আমাদের মেসেঞ্জার গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে দেখেন।
আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে দেখেন। তো সবাই স্যার ভালো থাকেন। হ্যাঁ বলেন। স্যার এই 16 নম্বরের আগে কয় নাম্বার পড়াইছেন? আমি তো অসুস্থ ছিলাম, পড়তে পারছিলাম না স্যার, আমি মাগরিবের পরে ধরছি। রায়ের পূর্বে ক্রোক আটক করাইছি, ও যুদ্ধ আচ্ছা করাইছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আর আচ্ছা আগামীকাল 5টায় ক্লাস আছে। ইনশাআল্লাহ।